Okay, so thank you everyone. Welcome to my third class with the first semester students of Hetampur Krishna Chandra College. As I have already introduced myself, I am Arindam Ghosh, an assistant professor in the Department of English. I do welcome you all in my third class. Thank you everyone. In the first two classes, we have talked about the basic introduction towards the literary genre. What is a literary genre? A literary genre is a specific type. It's a specific category in literature. For example, fiction, non-fiction. For example, tragedy, poetry, epic. এই যে বিভিন্ন ধরনের ভাবে আমরা সাহিত্যকে ভাগ করতে পারি তাকে আমরা বলতে পারি লিটারেরি জনরা। ইউ ক্যান সি অন মাই স্ক্রিন, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? Yes sir. Yes sir. In this way, various literary types have been defined. এইভাবে ভাগ করা হয়। আমি আগের দিন এই ভাগগুলো নিয়ে তোমাদেরকে বলেছি, আর কারো যদি ক্লিয়ার না হয় তাহলে তারা গিয়ে আগের দিনের রেকর্ডটা দেখতে পারে। ড্রামার আবার দুটো ভাগ, কমেডি এন্ড ট্র্যাজেডি। ফিকশনের অনেক ভাগ, উপন্যাস, ফ্যান্টাসি, ফোকলোর, হিস্টোরিক্যাল, মিস্ট্রি, রিয়েলিস্ট, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। নন ফিকশনের অনেকগুলো ভাগ এবং পোয়েট্রির অনেকগুলো ভাগ। আপাতত আমরা এই ড্রামার যে স্পেসিফিক যে থিয়েট্রিক্যাল টাইপ তার যে একটা বিশেষ জনরা, সেই ট্র্যাজেডি নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করছি। এবং ট্র্যাজেডি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যেটা জেনেছি, that tragedy is a genre which is based on the notion of the human suffering. What is human suffering? Human suffering মানে human suffering. Anyone in the class? বলা উচিত তো বেসিক। ইয়া স্যার, সাফার মানে তো ভোগ করা না, সাফার মানে ভোগ করা, কিন্তু মানে কি ভোগ করা? কষ্ট, যন্ত্রণা, পেন, agony. Okay, so you have to learn all these synonyms of suffering. Okay, একটা ভয়ঙ্কর মানুষ একটা জীবনে যন্ত্রণা পেয়ে গেছে, that is the basic element of the tragedy, and hence tragedy has generally been translated into Bengali as biyogantok natok. biyogantok মানে কেউ চলে যাওয়া, and tragedy actually ends with the death and destruction of the main character. তোমরা যারা ক্লাসে একটু আগে তোমাদের সিলেবাসে রেকমেন্ডেড ট্র্যাজেডি ইডিপাস রেক্স পড়ে ফেলেছো, তারা জানো it will actually eventually ends with the death of Oedipus. Oedipus will eventually kill his own father and will marry his own mother because of the destiny, অদৃষ্টের জন্য। তার নিজের কোনো পাপ বোধের জন্য নয়, সে নিজে কোনো ভুল করেছে, ইন্টেনশনাল কোনো মিস্টেকের জন্য নয়, বিকজ অফ দ্যাট গ্রেট পাওয়ারফুল ডেস্টিনি, ফেট, অদৃষ্ট। এই অদৃষ্টের পাকে পড়ে যখন কোনো একটা এলিভেটেড হিরো, হু ইজ দ্য মেইন ক্যারেক্টার, এলিভেটেড মিনস জেনারেলি হি হেলস ফ্রম দ্য রয়্যাল ফ্যামিলি। ইডিপাস হেলস ফ্রম আ রয়্যাল ফ্যামিলি, একটা রয়্যাল ফ্যামিলি থেকে ইডিপাস এসছে, সে থিবিসের রাজা, সেই ফ্যামিলি থেকে সে এসছে। সেই একটা অত্যন্ত স্ট্রং রোবাস্ট রয়্যাল ফ্যামিলির একটা ক্যারেক্টার, তার জীবনে যখন একটা ট্রিমেন্ডাস হিউম্যান সাফারিং নেমে আসবে, তার কাহিনী হচ্ছে ট্র্যাজেডি। It surrounds the terrible or sorrowful events that befall a main character. But basically the basic element of the tragedy is the human suffering. And traditionally, the intention of the tragedy is to invoke catharsis. এই ক্যাথারসিস কাকে বলে সেইটা নিয়েই আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব, এবং ট্র্যাজেডির কি কি মেন এলিমেন্ট আছে সেইগুলোর দিকে একটু নজর রাখবো। তার আগে আমি অলরেডি যাকে আগের ক্লাসে ইন্ট্রোডিউস করেছিলাম, যে ভদ্রলোককে, তাকে আরেকবার তোমাদের সামনে আমি ইন্ট্রোডিউস করে দিই, who for the first time gives us the definition of the tragedy. His name is Aristotle. Aristotle, in his book Poetics, which is the earliest surviving works of the dramatic theory. Dramatic theory প্রথম earliest surviving western লেখা হচ্ছে Poetics। আমাদের ভারতবর্ষের হচ্ছে নাট্যশাস্ত্র, বা ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র, যেটা তোমরা যখন পেপার 1 পড়বে সেই বিষয়ে পড়বে। অনির্বাণ স্যার পড়াবেন, আমিও খানিকটা পড়াবো তখন আর কি। আপাতত জানো যে ওয়েস্টার্ন লিটারেচারে
পশ্চিমী সাহিত্যে এই যে ভদ্রলোক হু ওয়াজ আ ফিলোসফার, অ্যারিস্টটলের টিচার ছিল আমি আগে বলেছি প্লেটো, প্লেটোর টিচার ছিল সক্রেটিস, সক্রেটিসের মানে ছাত্র হচ্ছে প্লেটো, প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। এই যে বিরাট বড় ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের সরি ধারক কোথায় গেল, এই রে এক সেকেন্ড কেটে গেল মনে হচ্ছে, সেই ট্র্যাডিশনের ধারক এবং বাহক হচ্ছেন অ্যারিস্টটল। এই অ্যারিস্টটলই প্রথমবার এই ট্র্যাজেডির ডেফিনেশন দেন। ট্র্যাজেডি কাকে বলে সেটা অ্যারিস্টটল প্রথমবার বলেন কত সালে? খ্রিস্টপূর্বাব্দ 335 বিসি। তিনি প্রথমবার থিওরি দিচ্ছেন, মানে হচ্ছে অলরেডি তার প্র্যাকটিক্যাল জিনিসটা হয়ে গেছে। আমি আগের ক্লাসে বলেছি যে তিনজন গ্রেটেস্ট গ্রিক ট্র্যাজেডিয়ান এই গ্রিক ট্র্যাজেডি তৈরি করেছে, তাদের নাম কি একবার বলো দেখি। আগের ক্লাসে বলেছিলাম স্যার একটা হচ্ছে ইউরিপিডিস, একটা হচ্ছে Right. সোফোক্লিয়াস, আর একটা হচ্ছে Right. স্যার স্কাইলাস। স্কাইলাস। ভেরি গুড, ভেরি গুড। স্কাইলাস। মোটামুটি ইয়েস, তোমরা মোটামুটি জেনে গেছো। একটা হচ্ছে স্কাইলাস, সফোক্লিস অ্যান্ড ইউরিপিডিস। এক সেকেন্ড, এই তিনজনকে নিয়ে আমাদের তিনজনকে নিয়ে আমাদের এনশিয়েন্ট গ্রিক থিয়েটারের একটা বিরাট অংশ, এবং এরাই এই ট্র্যাজেডির যে ফেস্টিভ্যাল, যাকে কেন্দ্র করে একটা উৎসব মতো হতো, which is centered around the, আগের দিনই বলেছি, গড ডায়োনাইসাস। ডায়োনাইসাসকে কেন্দ্র করে একটা ফেস্টিভ্যাল হতো, এবং এই ফেস্টিভ্যাল গ্রিসে শুরু হয় অ্যারাউন্ড 700 বিসি। ক্যান ইউ বিলিভ? 700 খ্রিস্টপূর্বাব্দে। এবং ট্র্যাজেডি পপুলারাইজড হয় অ্যারাউন্ড 500 বিসি, কমেডি আর একটু পরে 490 বিসি। এবং এই অ্যারাউন্ড 500 বিসি, 450 বিসি, বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টের জন্মের আগে, এই সময় জুড়ে গোটা গ্রিস দেশে এই ট্র্যাজেডি সেলিব্রেট হতে আরম্ভ করে। আমি অলরেডি এই গ্রিক এনশিয়েন্ট থিয়েটার যে ফেস্টিভ্যাল, তার ছবি দেখিয়েছি তোমাদের। একটা বিরাট বড় গ্যালারির মধ্যে বসে ট্র্যাজেডি ফেস্টিভ্যাল হতো, এবং জেনারেলি ইট হেল্ড অন দ্য বেসিস অফ দ্য কম্পিটিশন। ফর এক্সাম্পল, স্কাইলাসের একটা ড্রামা স্টেজ হলো, আর তখনই সফোক্লিসের তারপর একটা ড্রামা স্টেজ হলো। কার ড্রামাটা সব থেকে বেশি শক্তিশালী সেটা ধ্বনি ভোটের মাধ্যমে, থ্রু দ্য অডিয়েন্সেস রিয়াকশন, জাজ করা হতো। ফলে এই কম্পিটিশনের মধ্যে দিয়ে কিন্তু গ্রিক ট্র্যাজেডির প্রথমবারে জন্ম হয়। এবার এই যে ট্র্যাজেডি, তার যে ট্র্যাজেডির যে ডেফিনেশন যেটা অ্যারিস্টটল দিয়েছেন, সেইটা আমরা এই ক্লাসে একটু আলোচনা করব। সেটা দেখে আমরা আইডেন্টিফাই করব কাকে ট্র্যাজেডি বলে, হোয়াট আর দ্য বেসিক এলিমেন্টস অফ দ্য ট্র্যাজেডি, সেটা আমরা এই ক্লাসে একটু জানার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে অ্যারিস্টটল বলবে, কিছু বলবে। যদি কেউ কিছু কথা বলো তাহলে একটু মাইকটাকে তোমরা মিউট করে দেবে। ইয়েস, হ্যাঁ, সবারই মিউট করা আছে। বেশ বেশ। হোয়াট ইজ দ্য অ্যারিস্টটেলিয়ান ডেফিনেশন অফ ট্র্যাজেডি? Tragedy is the imitation of an action, serious, complete, and of a certain magnitude, in a language beautified in different parts with different kinds of embellishment, through actions and not narration, and through scenes of pity and fear, bringing about the catharsis of these emotions. So this was the definition of tragedy given by Aristotle Kuro. এটি হচ্ছে অ্যারিস্টটলের দেওয়া ডেফিনেশন। তাহলে আমরা কি জানতে পারলাম? ট্র্যাজেডি ইজ দ্য ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। ইমিটেশন মানে কি স্যার? নকল করা। রাইট, রাইট, অ্যাবসলিউটলি, ভেরি গুড। ইমিটেশন মানে হচ্ছে নকল করা। আচ্ছা, কিসের নকল করা? যদি ইমিটেশনই হয়, ইমিটিএটিআইওএন, এটাকে অনেক ক্ষেত্রে ইংলিশে, মা একটু আস্তে সাউন্ডটা, মা, এমিউলেশনও বলা হয়। কি, কাকে নকল করে? কোনো বস্তুকে না, বস্তুকে তো নকল করলে হবে না, এমন কিছু তো এটা নকল করতে হবে যাকে লিটারেচার ফলো করে। লিটারেচার কাকে ফলো করে? লিটারেচার কার উপরে বেস করে তৈরি হয়? খুব বেসিক প্রশ্ন। এনিওয়ান ইন দ্য ক্লাস?
Literature is based স্যার মানুষ Sir, human Yes. life. Human life, absolutely. Very good answer. Literature is the imitation of life. জীবন থেকে সাহিত্য উঠে আসে। সাহিত্য তো আকাশে হয় না, পাতালে হয় না। সাহিত্য জীবনের উপর বেস করে হয়। যে কোনো বড় সাহিত্যিক, সেটা রবীন্দ্রনাথ হতে পারে বা শেক্সপিয়ার হতে পারে, তোমার আমার মতো সাধারণ মানুষ, এই রক্ত মাংস চামড়া দিয়ে তৈরি মানুষ, the man with blood with flesh, তাদের উপর বেস করে they create their greatest literary books, their greatest literary creativity. So basically Aristotle is talking about the imitation of life itself, because life is itself full of suffering, life is itself full of agony, it's full of pain. সেই যন্ত্রণাকে, সেই ভয়ঙ্কর দুঃখ বা কষ্টগুলোকে আলটিমেটলি যখন তুমি ট্র্যাজেডির পাতায় আনতে পারবে, তখনই ট্র্যাজেডি হবে। একজন বিখ্যাত ভিক্টোরিয়ান লিটারারি আর্টিস্ট বা ভিক্টোরিয়ান লিটারারি ফিকশন রাইটার, তার নাম হচ্ছে টমাস হার্ডি। অনেক পরের 19th সেঞ্চুরির লেখক, মানে অলমোস্ট 20th সেঞ্চুরির লেখক আর কি, টমাস হার্ডি। তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন, যেটা আমরা ট্র্যাজেডির ডেফিনেশন হিসেবে ইউজ করতে পারি। হ্যাপিনেস ইজ বাট অ্যান অকেশনাল এপিসোড in the general drama of pain, is but an occasional episode in the general আমাদের জীবনের মধ্যে বেশিরভাগই যন্ত্রণাই থাকে, আনন্দ তো কম থাকে। এই তোমার ফর এক্সাম্পল তোমার লাইফ 20 বছরে তোমার আনন্দ কতক্ষণ ভয়ঙ্কর আনন্দ পেয়েছো, যদি হিসেব করো দেখবে হয়তো 200 ঘন্টা, 300 ঘন্টা, 500 ঘন্টা, বেশিরভাগই হয়তো অ্যাংজাইটির মধ্যে কেটেছে। তাহলে কি বেসিক থিং, হ্যাপিনেস ইজ বাট অ্যান অকেশনাল এপিসোড ইন দ্য জেনারেল ড্রামা অফ পেইন। আমাদের যন্ত্রণার জীবনের মধ্যে মাঝে মাঝে হ্যাপিনেস আসে, আবার চলে যায়, লাইক আ ফ্ল্যাশিং ইন দ্য স্কাই, thunder flashing in the sky, বজ্রবিদ্যুতের মতো। সো হার্ডির এই যে ফিলোসফি অফ লাইফ, এইটাই আমরা বলতে পারি অনেক আগে এই গ্রিক দার্শনিকেরা এবং স্পেসিফিক্যালি এই গ্রিক যারা ড্রামাটিস্ট, তারা এই ট্র্যাজেডির মধ্যে লিখেছে। তাহলে ট্র্যাজেডি ইজ বেসিক্যালি ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, ইমিটেশন অফ লাইফ, জীবনের ক্রিয়া, তার ইমিটেশন, which is serious, complete, and of a certain magnitude. So here lies the basic difference between the tragedy and the comedy. Comedy is non-serious. Comedy is frivolous, frivolous. It is full of the humor. It is full of laughter, ridicule, hashi, ঠাট্টা মিলিয়ে comedy. The exact opposite of tragedy. It is serious, very much serious. এটা মানুষের জীবনের পট পরিবর্তন হয়ে যেতে পারে ট্র্যাজেডিতে। Serious, complete. It is complete, sampurno. There will be absolutely a full circle of the fate, full circle of the fate. Complete মানে কি, এই যে ভাগ্য, ভাগ্যের চাকা, full circle of fate, ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরবে। ইডিপাস চাইছে যে সে তার দেশে থাকবে না। যখন অ্যাপোলোর ওরাকল, আমরা দেখবো একটু পরে, যখন অ্যাপোলোর ওরাকল ইডিপাসকে বলবে যে তুমি তো ইভেন্চুয়ালি কিল ইওর ফাদার এন্ড ম্যারি ইওর ওন মাদার, ইডিপাস তার দেশ ছেড়ে পালাবে। কিন্তু সে জানে না সে যে দেশে রয়েছে সেই দেশের আসল সন্তান সে নয়। হি ইজ অ্যাকচুয়ালি আ ফস্টার চাইল্ড এন্ড ইভেন্চুয়ালি এন্ড আপ উইল কিল হিজ ফাদার এন্ড ম্যারি হিজ ওন মাদার। যাদেরকে সে মারবে সে তার আসল বাবা এবং মা। এই যে ভাগ্যের চাকা, অদৃষ্টের চাকা, একটা অদ্ভুত all powerful inscrutable human fate which the character is unable to control, নিয়ন্ত্রণ করতে পারছে না সেই ক্যারেক্টার, তাকে নিয়ে ট্র্যাজেডি। So the circle will be complete, serious, complete, and of a certain magnitude. Magnitude মানে বলো, ম্যাগনিটিউড মানে ম্যাগনানিমাস মানে কি, একটা বিরাট বড়, যার একটা লেভেল রয়েছে, তাকে ম্যাগনিটিউড বলে। ঠিক আছে, আমরা এক্স্যাক্টলি ম্যাগনিটিউডের মানেটা দেখে নেব। স্যার আরম্ভকতা,
কি বলছো কি বলছো? স্যার বিশালতা। 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 স্যার বিশালতা। The great size or extent of something huge that is above average, that is called magnitude, বিশালতা। অ্যাস্ট্রোনমিতে, ম্যাথমেটিক্সে এই ম্যাগনিটিউডের প্রশ্ন অনেক সময় আসে, যে ওই বড় যে মেটিওরটা, ওই ধূমকেতুটা কতটা বড়, ইজ হিউজ। তো এই বিশালতা, জীবনের যে বিশালতা, তাই নিয়ে বলছে in a language beautified in different parts with different kinds of embellishment. So language should be beautiful. Beautiful means it should be decorated, it should be ornamental. Ornamental means it should be full of rhetoric. Rhetoric মানে anyone? rhetoric হচ্ছে এক ধরনের গ্রিক ডিসিপ্লিন। তুমি কেমন করে কথা বলবে, সেই কথা বলার যে স্টাডি, তাকে rhetoric বলা হয়। It's an art of pronouncing effective or persuasive speaking or writing. It's actually part of the entire Greek argumentative tradition. গ্রিকরা তো খুব আর্গু করতে পছন্দ করতো, তারা একে অপরের সঙ্গে ঝগড়া করত, যে আমি তোকে ঝগড়ায় হারাতে পারি কিনা আয়, এবং এটাকে ডায়ালগ বলা হয়। তোমরা পরবর্তীকালে দেখবে প্লেটোর লেখা যে বিখ্যাত সমস্ত বইগুলো, তাকে বলে প্লেটোনিক ডায়ালগ। বিখ্যাত বই সিম্পোসিয়াম, ইটস আ প্লেটোনিক ডায়ালগ। The rhetoric is an art of persuasion. আর প্রসোডি মানে কি? প্রসোডি মানে হচ্ছে অলংকার, যাকে বাংলায় বলা হয় ছন্দ এবং অলংকার। তোমরা সেকেন্ড সেমিস্টারে রেটরিক এবং প্রসোডি পড়বে, তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো এইরকম এই যে অলংকার, এই অলংকারের মধ্যে বিভিন্ন পার্টস অফ স্পিচ আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল আমি বললাম, ও থান্ডার কাম হিয়ার and completely destroy me. হে বজ্রবিদ্যুৎ এসো এবং আমাকে ধ্বংস করো। এই যে আমি বজ্রবিদ্যুৎকে ডাকলাম বজ্রবিদ্যুৎ বলে, বজ্রবিদ্যুৎ কি আসবে? সে কি মানুষ? সে কি শুনতে পায়? পায় না তো। তাহলে কি জন্য ডাকলাম? এটাকে বলা হয় পার্সনিফিকেশন। ইটস আ ফিগার অফ স্পিচ। পার্সনিফিকেশন মানে কি? অ্যাট্রিবিউটিং হিউম্যান কোয়ালিটি টু দ্য নন হিউম্যান অবজেক্টস। মানুষ নয় এরকম জিনিসকে আমি মানুষের মতো করে ডাকছি। অনেক ক্ষেত্রেই কবিরা করেন, আকাশ, বাতাস, বায়ু, পৃথিবী, পাহাড়, তাকে ডাকেন তো একজন কবি। এবার এই যে ইনভোকেশন টু দ্য ভেরিয়াস নন হিউম্যান এলিমেন্টস অফ দিস আর্থ, ইট ইজ নোন অ্যাজ পার্সনিফিকেশন। এরকম অনেক ধরনের ফিগার অফ স্পিচ হয়। এই যে তুলনা করছি, আমরা বলি না ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট। ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট মানে কি? মানে হচ্ছে উট হচ্ছে মরুভূমির জাহাজ। আদৌ কি উটের সঙ্গে জাহাজের দেখতে কোনো মিল আছে? নেই তো। তাহলে উটের সঙ্গে আমরা জাহাজের তুলনা করি কেন? কারণ মরুভূমিতে তখন তো আর স্যান্ড বাইক ছিল না, একমাত্র উটই চলতো। আর আমাদের সমুদ্রের মধ্যে, একটা বড় সমুদ্রে একমাত্র জাহাজই চলতো। তো বোট নিয়ে তো যাওয়া যাবে না, জাহাজই যাবে। ফলে কেবলমাত্র ওয়ান ওয়ে অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ অ্যাভেলেবল বলে এই উটকে মরুভূমিতে আর সমুদ্রে জাহাজকে ব্যবহার করা হতো বলে উটকে মরুভূমির জাহাজ বলা হতো। এই যে আমি তুলনা করলাম দুটো ডিসিমিলার অবজেক্টকে, এটাকে কি বলা হয়? স্যার মেটাফর। মেটাফর। এই যে ভেরিয়াস মেটাফর, মেটোনিমি, সিনেকডকে, পার্সনিফিকেশন, হাইপারবোল, হাইপারবোল মানে বাড়িয়ে বলা, ওকে, এক্সাজারেশন। So এই যে ইউজ অফ দ্য ভেরিয়াস কাইন্ডস অফ এম্বেলিশমেন্টস, এম্বেলিশমেন্ট মানে ডেকোরেশনস, অর্নামেন্টস, এটাকে সুন্দর করে যে আমরা সাজিয়ে সুন্দর ভাষা দিয়ে বলছি, এই ভাষা দিয়ে বলাটা কিন্তু ট্র্যাজেডির একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক। কারণ সমস্ত গ্রিক ট্র্যাজেডি ইজ জেনারেলি রিটেন ইন পোয়েট্রি, কবিতা দিয়ে লেখা হতো, ইন ভেরিয়াস ভার্স ফর্মস, ভার্স ফর্মের থ্রু দিয়ে লেখা হতো। সো বিউটিফাইড language beautified in different parts with different kinds of embellishment. Embellishment মানে সুন্দর করে ডেকোরেশন ক্রিয়েট করা, সুন্দর করে একটা অর্নামেন্ট, অলংকার, আলংকারিক অর্থে ব্যবহার করা। Through actions and not narration. Another very important part of the tragedy is depicting the action, not narration. ইডিপাস যে লাস্টে গিয়ে আমরা দেখবো ট্র্যাজেডি শেষে নিজেকে অন্ধ করবে, তোমরা পড়বে, এটা তো কেউ বলতে পারতো যে ইডিপাস ইজ অ্যাকচুয়ালি ব্লাইন্ডিং হিমসেলফ। কেউ তোমাদের সামনে এসে, অডিয়েন্স যারা, তার সামনে থিয়েটারে এসে তো বলতে পারতো যে ইডিপাস নিজে অন্ধ হয়ে গেল? না,
ইট ইজ ডিপিক্টিং থ্রু অ্যাকশনস। ইডিপাস নিজেকে অন্ধ করবে এবং অডিয়েন্স সেটা দেখবে, দেখে তাদের মধ্যে একটা সেন্স অফ পিটি এন্ড ফিয়ার আসবে। ন্যারেশন নয়, ডাইরেক্টলি অ্যাকশনের থ্রু দিয়ে ট্র্যাজেডি অপারেটেড হয়। And through scenes of pity and fear, very, very important feelings of the pity and fear. What they are, what is pity and what is fear? What is pity? Pity is associated, yes, স্যার করুণা। is karuna. It is associated with a very important feeling, sympathy. You can call it empathy. And what is fear? ভয় পাওয়া। ভয়। Yes, কোনো কিছুকে ভয়ঙ্করভাবে ভয় পাওয়া। এটা কখন আসে? এই পিটি এন্ড ফিয়ার কখন আসে? তোমরা কিসে ভয় পাও? ওরে বাবা, ভয়ঙ্কর জিনিস ঢুকে পড়ি, তাহলে কোনো একটা খারাপ কাজ করে ফেলবো, ভয় পাচ্ছ। ওরে বাবা, কি বিরাট বড় সিলেবাস, ভয় পাচ্ছ। আর পিটি করুণা কখন তোমার হয়? করুণা হয় ধরা যাক তোমরা একটা দরিদ্র মানুষকে দেখলে তোমার কষ্ট হলো, করুণা হয়। কিন্তু এই দুটো ফিলিং ট্র্যাজেডির মধ্যে কি করে আসছে? Why? Because a character like, for example, Oedipus Rex, when the poet is depicting a character like Oedipus Rex, he's a king, he's an absolute king. Oedipus কিন্তু রাজা, তুমি তো রাজা নয়, আমি তো রাজা নই, কিন্তু তা সত্ত্বেও Oedipus জীবনে কোনো দোষ না করা সত্ত্বেও Oedipus is getting punishment. He is becoming part of the retributive justice. Retributive justice, retribution মানে হচ্ছে সমান সমান করে দেওয়া। ইডিপাস তার জীবনের সমস্ত শাস্তি এই জীবনেই পেয়ে যাচ্ছে, রিট্রিবিউশন। এইটা দেখে একটা বিরাট বড় ক্যারেক্টার, সে শাস্তি পাচ্ছে সেকের মধ্যে, ব্লাইন্ড হয়ে গিয়ে বসে পড়ছে সেকের মধ্যে, তার নিজের মাকে সে বিয়ে করতে বাধ্য হচ্ছে পুরোটা দেখে। ইভেন্চুয়ালি ইট উইল জেনারেট আ ফিলিং অফ সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি ইনসাইড ইউর মাইন্ড। You will feel pity for this great king. এই বিরাট বড় রাজার জন্য তোমার মনের মধ্যে পিটি হবে যে কেন কেন ইডিপাস এই ভুলগুলো করলো। বিকজ এই গ্রিক ট্র্যাজেডি এমন একটা স্ট্রাকচারে লেখা, the audience can eventually see the end. ইডিপাস বুঝতে পারছে না যে সে ভুলগুলো করছে, কিন্তু অডিয়েন্স বুঝতে পারছে যে ইডিপাস ভুলগুলো করছে। ফলে all these mistakes are actually known to the audience. Audience know very well that in which situation Oedipus is committing that kind of mistake, but Oedipus doesn't know. All these things remain hidden from Oedipus. Oedipus এর কাছ থেকে এগুলো লুকায়িত। এই জন্যই অডিয়েন্স পিটি ফিল করবে। But why fear? কেন ফিয়ার ফিল করবে? কেন ফিয়ার ফিল করবে? Because eventually audience will feel another feeling of identification. Identification মানে শনাক্তকরণ। শনাক্তকরণ। যখন এখানে কেউ হারিয়ে গেছে তাকে আমি শনাক্ত করছি না, এখানে আমি আমার চরিত্রের সঙ্গে এই ইডিপাসকে শনাক্ত করছি। আই এম ফাউন্ডিং সার্টেন সিমিলারিটিজ। আমি আমার মধ্যে দিয়ে এই ইডিপাসকে দেখতে পাচ্ছি যে বাবা, আমিও তো আমার জীবনে অনেক মিস্টেক করি। Even as a very general human being, as a very ordinary human being, I also commit many mistakes in my life, in my daily life, unintentionally. Then the God can also give some form of this bhayankar, this terrible form of retributive justice to me. ঈশ্বর তো আমাকে মানে ভয়ঙ্কর রিট্রিবিউটিভ জাস্টিস দিতে পারে, আমাকে তো ধ্বংস করে ফেলতে পারে। ইডিপাসকে ধ্বংস করে ফেলছে, কিং অফ দ্য থিবিসকে ধ্বংস করে ফেলছে। আমি তো ছোটখাটো মানুষ, ছোটখাটো প্রাণী, আমি তো অবশ্যই আমি অরিন্দম, আমি তো কিছুই না, আমার তো কোনো ক্ষমতাই নেই। আমি কি, আমার তাহলে কি হবে? যে কোনো গ্রেট ট্র্যাজেডি যখন স্টেজের মধ্যে একটা থিয়েটারের মধ্যে অডিয়েন্স ভিজুয়ালাইজ করে, be it Macbeth. Macbeth was the king of the Scotland, a famous Shakespearean tragedy. He has actually become the Thane of the Cawdor, এবং সে প্ল্যান করবে একদিন he will eventually murder his own king. সেটা নিজের রাজা, তোমরা ক্লাস 12 এ পড়েছো, ডানকানকে মার্ডার করার প্ল্যান করবে, নিজের ক্যাসেলে ইনভাইট করে তাকে। And he will eventually see the flying daggers
তার সাইকোলজিক্যাল ভেতরে এমন একটা টার্ময়েল ক্রিয়েট হবে যে সে উড়ন্ত ছুরি দেখতে পাবে যেখানে নিজের হাতের রক্ত লেগে আছে। এই যে ইন্টারনাল টেনশন, ইন্টারনাল কনফ্লিক্ট, এটার কথা আমি বলছি। ম্যাকবেথ ইজ আ ফেমাস এলিজাবেথান ট্র্যাজেডি। এলিজাবেথান ট্র্যাজেডি, ম্যাকবেথ ইজ পাবলিশড ইন 1604, 1604 সালে ম্যাকবেথ লেখা হচ্ছে। ইডিপাস তার প্রায় 2000 বছর আগে লেখা হচ্ছে। 2000 বছর আগে ইডিপাস লেখা হচ্ছে, অনেক আগে। বুঝতে পারছো ট্র্যাজেডির জন্মটা কতদিন ধরে চলছে? এখনো চলছে, প্রায় 2500 বছর ধরে ট্র্যাজেডির বয়স। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই প্রত্যেকটা গ্রেট ক্যারেক্টার তাদের জীবনে কোনো না কোনো সময় একটা ইন্টেনশনাল বা আনইনটেনশনাল মিস্টেক করেছে। ইন কেস অফ দ্য গ্রিক ট্র্যাজেডি ইট ইজ অ্যাবসলিউটলি আনইনটেনশনাল। ইন কেস অফ দ্য এলিজাবেথান ট্র্যাজেডি আমি বলবো এটা কেন, ইট ইজ অ্যাবসলিউটলি ইন্টেনশনাল। ম্যাকবেথ জেনে বুঝে করছে এই পাপ কাজটা। সে জানে যে হি ইজ কমিটিং আ মিস্টেক, হি নোজ দ্যাট হি ইজ অ্যাম্বিশিয়াস, বাট এগেইন নোইং দ্য ফ্যাক্ট হি ইজ কিলিং ডানকান, জেনে করছে। কিন্তু তা সত্ত্বেও এই ম্যাকবেথ, এই ইডিপাস, এই ওথেলো, এই কিং লিয়ার, এদের সঙ্গে আমরা সব সময় একটা আইডেন্টিফিকেশন ঘটাবো। আমিও আমার জীবনে বিভিন্ন সময়ে না জেনে না বুঝে অনেক ধরনের পাপ কাজ, অনেক ধরনের খারাপ কাজ করে চলেছি। আই এম কমিটিং ইন মাই ডেইলি লাইফ various kind of mistakes, various kind of sinful acts. Can God forgive me for this? Will God completely forget about this kind of little mistakes? Or will I also be punished like a great Oedipus or a Macbeth or a King Lear? আমি কি আমার ভুল কাজের জন্য পানিশড হব? এই যে আইডিয়া, এই দুটো আইডিয়াই জন্ম দেয় পিটি এবং ফিয়ারের, করুণা এবং ভয়ের। অ্যারিস্টটল এই দুটো জিনিসের ক্যাথারসিস করার বলছেন। ক্যাথারসিস মানে কি? এনিওয়ান? Catharsis means purgation or purification. The word is generally used in the context of the laxatives. Laxatives মানে জেনারেলি আমাদের কনস্টিপেশন হলে, আমাদের পেট খারাপ হলে ডাক্তার ল্যাক্সেটিভ রেকমেন্ড করে। এক ধরনের ওষুধ যা আমাদের ইন্টেস্টাইনকে ক্লিয়ার করতে সাহায্য করে, ইজ নোন অ্যাজ ল্যাক্সেটিভ। পিউরিফাই মানে বিশুদ্ধকরণ করা, অর্থাৎ আমাদের মন থেকে এই পিটি এবং ফিয়ার যে ফিলিংটা জন্মেছে যখন আমরা একটা ট্র্যাজেডির শেষ দেখব, এটা পিউরিফাই হয়ে বেরিয়ে যাবে, ধুয়ে বেরিয়ে যাবে। কারণ we will eventually realize that there is a greater force in this earth. এই পৃথিবীতে আর একটা ভয়ঙ্কর ক্ষমতা রয়েছে। সেটা it can be God, it can be nature, it can be anything else. এলিজাবেথান ট্র্যাজেডিতে, যেটা পরবর্তীকালে রেনেসাঁসে সময় স্টেজ হবে, শেক্সপিয়ার is a great exponent of the Elizabethan tragedy. সেখানে কোনো গড নেই, সেখানে নেচার আছে, একটা ভয়ঙ্কর ক্ষমতাবান প্রকৃতি আছে। এই ঈশ্বর বা প্রকৃতি আলটিমেটলি মানুষকে তার কাজের জন্য শাস্তি দেবে। এই রিয়েলাইজেশন নিয়ে একটা মানুষ থিয়েটার থেকে বেরিয়ে যাবে। থিয়েটার তো কেবলমাত্র পড়ার জিনিস নয়, থিয়েটার ইজ অলসো ফর ভিজুয়ালাইজেশন, ফর প্র্যাকটিস। তুমি তো নাটক দেখো, তোমরা কারা কারা নাটক দেখেছো? প্রপার নাটক স্টেজে গিয়ে কারা কারা দেখেছো? বলো মাইক্রোফোন অন করে, কোনো অসুবিধা নেই। নাটক দেখোনি? নাটক দেখা উচিত, কারণ নাটক একটা এক্সপিরিয়েন্স। ফলে ওই যে ছোট্ট ছোট্ট কালো মাথাগুলোকে যখন একটা থিয়েটার অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যখন স্টেজের মধ্যে অভিনয় করছে, সেই একটা কথা মাথায় রেখো, থিয়েটারে কিন্তু দের ইজ নো রিটেক। ইন সিনেমা দের ইজ রিটেক। একটু কান্নার অভিনয় করছে হিরো, আমার মনের মধ্যে যে ভয়ঙ্কর কষ্ট, এই ঠিক মতো হলো না শটটা, রিটেক 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 রিটেক। কষ্টটা একটু ভালো করে বলতে হবে, কাঁদতে হবে, গ্লিসারিনটা মাখা। এই যে রিটেকের যে কনসেপশন যেটা সিনেমাতে আছে, যে হিরো হিরোইনকে যখন প্রপোজ করছে বা যখন বাবা মাকে নিজের যন্ত্রণার কথা বলছে, তখন ইউ ক্যান রিটেক ইন সিনেমা। তুমি সেটার এডিটেড ফর্মটা সিনেমাতে দেখছো। ইন থিয়েটার দের ইজ নো এডিটেড ফর্ম। যা হবে তখন ম্যাকবেথ ঠিকমতো ডায়ালগ ডেলিভারি না করলে শেক্সপিয়ারের সময় অডিয়েন্স, তোমরা জানো কিনা জানি না, পয়সা ছুটতো ভালো ভালো ডেলিভারি হলে, আর ভালো ডেলিভারি না হলে জুতোও ছুটতে পারে। দে ক্যান থ্রো শুজ, সঙ্গে সঙ্গে রিয়াকশন ওখানেই পাবে থিয়েটারে।
ফলে থিয়েটার ইজ অলসো অ্যাবাউট ফিলিং। অডিয়েন্স রিয়েলাইজ করছে অ্যাবাউট দ্য গ্রেটার ফোর্স, এই পৃথিবীতে আরো একটা ভয়ঙ্কর ক্ষমতা সম্পন্ন কিছু রয়েছে, লাইক গড, লাইক নেচার, যে সবকিছুকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। এই যে আইডিয়া নিয়ে যখন সে বেরোয়, হিজ সোল হ্যাজ বিন পিউরিফাইড, তার ভিতরের আত্মাটা অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল এই পিটি অ্যান্ড ফিয়ার থেকে পার্জ হয়ে দিল, ইমোশনকে পার্জ অফ করে পিউরিফাই করে তারা বেরিয়ে আসছে। ফলে এই আইডিয়া থেকেই, এই আইডিয়া অফ দ্য পারগেশন অফ দ্য পিটি অ্যান্ড ফিয়ার, এখান থেকে কিন্তুই জন্ম নেয় যে আইডিয়াটা, জন্ম নেয় যে যে কনসেপশনটা, তাকে বলা হয় ট্র্যাজেডি। মনে থাকবে? বলো, মনে থাকবে? Yes, sir. Pity and fear bringing about the catharsis of such emotions. So what is tragedy? এটা পরবর্তীকালে এমএতে যখন পড়তে যাবে তখন তোমাদের পোয়েটিক্স পড়ানো হবে। Tragedy is basically the imitation of an action, serious, complete, and of a certain magnitude. একটা বড় ম্যাগনিটিউডের ঘটনা, in a language beautified in different parts with different kinds of embellishment. অর্নামেন্ট দিয়ে ক্রিয়েট করা হয়, আর অলংকার দিয়ে সাজানো হয় সেই ভাষাকে। Through actions and not narration, action দিয়ে, narration দিয়ে নয়, and through scenes of pity and fear bringing about the catharsis of these emotions. এবং এই পিটি এবং ফিয়ারের সিন দিয়ে, যার মধ্যে দিয়ে এই ক্যাথারসিসটা ঘটে। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার, পরিষ্কার। সবার পরিষ্কার? বাকি সবার, সাইদুল ছাড়া বাকি সবার পরিষ্কার তো মোটামুটি? ইয়েস স্যার। স্যার ক্যাথারসিসের আক্ষরিক অর্থ জানলে কি? আক্ষরিক অর্থে ক্যাথারসিস মানে হচ্ছে বিশুদ্ধিকরণ। অ্যাকচুয়ালি খুব ভালো প্রশ্ন। ক্যাথারসিস এর আক্ষরিক অর্থ হয় না, বিকজ এমন একটা গ্রিক ওয়ার্ড যাকে বাংলায় ট্রান্সলেট করা বা ইংলিশে ট্রান্সলেট করা অ্যাকচুয়ালি ইম্পসিবল। ইটস এ গ্রিক ওয়ার্ড, রাইট? ইটস নট অ্যান ইংলিশ ওয়ার্ড, ইটস নট আ ব্রিটিশ ওয়ার্ড। সো বুচার, বাইওয়াটার, যারা বড় বড় ট্রান্সলেটর পোয়েটিক্সের, তারা কিন্তু এই যে ক্যাথারসিসের এক্সাক্ট ট্রান্সলেশন করতে পারেননি। অনেকেই পারেননি, কারণ ওই এক্সাক্ট ফিলিংটা আনা সম্ভব হয়নি। ফলে আমরা যারা টিচাররা যারা পড়াই, তারা এটাকে বিশুদ্ধিকরণ বলি, আমরা শুদ্ধিকরণ বলি। এই যে দুটো ফিলিং, দ্য ফিলিং অফ দ্য পিটি অ্যান্ড ফিয়ার, দ্য ফিলিং অফ ট্রিমেন্ডাস এমপ্যাথি অ্যান্ড ফিয়ার সাইকোসিস, সেটা যখন মনের মধ্যে দিয়ে ধুয়ে বেরিয়ে সাফ হয়ে যাচ্ছে, সেই কনসেপশনটাকে ক্যাথারসিস বলা হয়। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ 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 বেশ। এবার আমাদের যেটা করবো সেটা হচ্ছে অ্যারিস্টটেলিয়ান যে মানে মানে অ্যারিস্টটল প্রচুর বিভিন্ন ধরনের তিনি টার্মিনোলজি ইউজ করেছিলেন এই ট্র্যাজেডির পুরো ডেফিনেশন দিতে গিয়ে, এবং ট্র্যাজেডির কি কি কোয়ালিটি আছে সেগুলো বলতে গিয়ে তিনি অনেক ধরনের মানে ডেফিনেশন ইউজ করেছিলেন, অনেক ধরনের টার্ম ইউজ করেছিলেন। সেই টার্মগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করব। অ্যারিস্টটল অনেকগুলো মানে বেসিক এলিমেন্টের কথা এই ট্র্যাজেডির ডেফিনেশন দিতে গিয়ে বলেছিলেন। তাহলে আমরা কি কি তার মধ্যে থেকে অনেক, একটা হচ্ছে ইমিটেশন। ইমিটেশনকে উনি গ্রিক ল্যাঙ্গুয়েজে বলেছিলেন মাইমেসিস। মনে থাকবে, MIMESES, মাইমেসিস। Contrary to the Plato, Aristotle asserts that artist does not just copy the shifting appearances of the world. প্লেটো বলেছিলেন যে পুরোপুরি আমি আর সেই যে ফিলোসফিক্যাল যে অ্যালিউশন তার মধ্যে যাচ্ছি না, গেলে তোমরা একটু কনফিউজ হবে। প্লেটনিক থিওরি অফ দ্য কেভ যদি পরবর্তীকালে পারো তো অবশ্যই পড়বে, আমি পরবর্তীকালে বলবো, রেফার করবো ক্লাসের মধ্যে। কিন্তু বেসিক্যালি প্লেটো বলেছিল যে একজন অথর পুরোপুরি জীবনকে ইমিটেট করে, একদম দেখে টুকে দেয়। অ্যারিস্টটল বলেছিল না, বাট রাদার ইমিটেটস অর রিপ্রেজেন্টস রিয়েলিটি ইটসেলফ, বাস্তবকে তুলে ধরে নিজের মতো করে। And in doing so, এটা করতে করতে the artist gives shape to the universal and not the accidental. অর্থাৎ আমি যখন ম্যাকবেথের জীবন নিয়ে লিখছি বা আমি যখন ইডিপাসের জীবন নিয়ে লিখছি, আমি কেবলমাত্র কিন্তু ইডিপাসের জীবন নিয়ে বলছি না। I am talking about something eternal and universal. Universal মানে কি? শাশ্বত। শাশ্বত মানে যেটা সারা জীবনের জন্য, that which stands the test of the time, যেটা সময়ের যে ঝাপটা, সময়ের যে শব্দ,
সেটাকে সহ্য করতে পারে, তার ক্ষমতা রয়েছে সহ্য করার, যেটা 400 বছর বাদেও পড়া হচ্ছে, 2400 বছর বাদেও ইডিপাস পড়া হচ্ছে। তো ফলে ইন ডুইং সো আর্টিস্ট অ্যাকচুয়ালি গিভস শেপ সামথিং ইউনিভার্সাল অ্যান্ড নট অ্যাক্সিডেন্টাল। হঠাৎ করে তৈরি হয়ে গেছে এমন কিছু নয়, ইউনিভার্সাল, শাশ্বত। And Aristotle says tragedy is more philosophical and serious business than history, for poetry speaks more of the universals, history of the particulars. ইতিহাসের থেকে লিটারেচারকে, সাহিত্যকে এগিয়ে রেখেছিলেন অ্যারিস্টটল। Why? Because history always talks about particular. যদি আকবরের জীবনী পড়ো, আকবর নামা বা হুমায়ুন নামা, তুমি কিন্তু কেবলমাত্র আকবরের সম্পর্কেই জানতে পারবে, আকবরের বাইরে নয়। হিস্টোরিক্যাল সিচুয়েশন নিয়ে জানতে পারবে, হিস্টোরিক্যাল কনটেক্সট নিয়ে জানতে পারবে, কিন্তু একটা গ্রেট পিস অফ দ্য লিটারেচার, অমর খৈয়ামের লেখা, যদি তোমরা পড়ো, তোমরা কিন্তু কেবলমাত্র পার্টিকুলার নিয়ে নয়, ইউনিভার্সাল নিয়ে জানতে পারবে। এই সারা পৃথিবীর মানুষের যে ইমোশন, বিকজ লিটারেচার ইভেন্চুয়ালি ডিলস উইথ ইমোশনস, ইট ইজ বেসড অন হিউম্যান ভ্যালুজ, মানব সভ্যতার যে মূল্যবোধ, তাই নিয়ে সাহিত্য। ন্যাচারালি ইট উইল ইভেন্চুয়ালি টক অ্যাবাউট সার্টেন ইউনিভার্সাল ফিলিংস। Well, am I clear? And tragedy is based on this kind of universal feelings. হ্যাঁ, অরুণিমা কিছু বলবে? না স্যার, সরি, মাইকটা অন হয়ে গেছিল। আচ্ছা, ক্লিয়ার তো? আমি যা বলছি ক্লিয়ার তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার আমি অলরেডি বললাম অ্যাকশন উইথ সিরিয়াস ইমপ্লিকেশনস, বলেছি কমপ্লিট and pose a certain magnitude, language which is sensuously attractive, embellishment, এবং তার মধ্যে একটা পিউরিফিকেশন হবে। এইটা হচ্ছে মোটামুটি ট্র্যাজেডির এলিমেন্ট। এরপরে অ্যারিস্টটল বলেছিলেন অ্যাবাউট দ্য ট্র্যাজিক হিরো। এই যে ইডিপাস রেক্স ট্র্যাজিক হিরো, এই ট্র্যাজিক হিরোর মধ্যে কি থাকবে, কি কি থাকলে একটা ট্র্যাজিক হিরো হওয়া যাবে, এটা হতে গিয়ে উনি অনেক ধরনের মানে ক্যারেক্টারিস্টিক বলেছিলেন, যেটা প্লটের মধ্যে থাকবে, সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। Now, who is a tragic hero? According to Aristotle, the tragic hero is a great man, একটা মহান মানুষ, একটা বড় মানুষ, who is neither a paragon of virtue and justice nor undergoes the change to misfortune through any real badness or wickedness, but because of some mistake. So a tragic hero is a great man who is neither a paragon of virtue, যে virtue paragon নয়, and justice, যে কেবলমাত্র justice-এরও paragon নয়। আচ্ছা, what is justice? Anyone? সুবিচার। What is justice? স্যার সুবিচার। সুবিচার কি? সুবিচার মানে তোমার ক্ষেত্রে কনসেপশন অফ জাস্টিস যা হবে, আমার ক্ষেত্রে তো তাই হবে না, কারণ জাস্টিস ইজ ইভেন্চুয়ালি রিলেটিভ ইন নেচার, আপেক্ষিক তো অনেক ক্ষেত্রে জাস্টিস, তাই না? তো তোমার ক্ষেত্রে জাস্টিস হচ্ছে তুমি পরীক্ষায় যদি ভালো নম্বর নাও পাও, তোমাকে বেশি করে নাম্বার দিলে ভালো হয়, সেটা তোমার ক্ষেত্রে জাস্টিস। কিন্তু আমার ক্ষেত্রে তো জাস্টিস হবে, সুবিচার তখনই হবে যখন আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সে যতটা লিখেছে তার বেসিসে নাম্বার দেবো, তাই তো? সো দ্য কনসেপশন অফ জাস্টিস অলসো ডিফার্স। একজন চোরের কাছে জাস্টিসের কনসেপশন এবং একজন জাজের কাছে জাস্টিসের কনসেপশন এবং একটা পুলিশের কাছে জাস্টিসের কনসেপশন আলাদা, তাই তো? কিন্তু তা সত্ত্বেও, হ্যাঁ বলো, কেউ কিছু বলবে? সাইদুল কিছু বলবে? না স্যার। বেশ, তা সত্ত্বেও there is a meaning of justice. Justice is the just treatment or behavior. It's a proper harmonious relationship between the people. তারা যেটা ডিজার্ভ করে, যেটা তারা যেটা ডিজার্ভ করে সেটাই যেন তারা পায়। দ্যাট ইজ স্যার বিচক্ষণ হবে স্যার। বিচক্ষণতাকে তোমরা বলতে পারো জাস্টিস, খানিকটা বলতে পারো, কিন্তু পুরোপুরি নয়। জাস্টিস ইজ আ ভেরি ওয়াইড মিনিং। এক ধরনের সমানতা, এক ধরনের আমরা বলতে পারি যে এক ধরনের ফিলিং, যেটা সমস্ত মানুষকে সমান হিসেবে দেখে। এই যে ওই জন্য বলা হয় না ল এর এই যে দিস ইজ দ্য গড অফ দ্য জাস্টিস। তার চোখটা বাঁধা, হাতে আছে তলোয়ার, তোমাকে শাস্তি দেবেছে, ওকে, এবং হাতে রয়েছে একটা মানদণ্ড, যে মানদণ্ডতে ইভেন্চুয়ালি তোমাকে একদম মানে মেপে নেবে,
মেজার করবে, তুমি যতটা মিস্টেক করেছো ততটা দেবে। এবং তুমি রাজা না তুমি প্রজা, তুমি সাধারণ মানুষ নাকি ডাক্তার নাকি প্রফেসর, সেটা দেখবে না। তুমি কোন শ্রেণীতে বিলং করো, ধনী নাকি দরিদ্র, জাস্টিসিয়া, জাস্টিসের যিনি দেবতা তিনি দেখেন না, তাই তার চোখ বাঁধা। মনে থাকবে? So a tragic hero is not a paragon of the virtue and justice, nor undergoes the change to misfortune through any real badness or wickedness. এরকমও নয় কিন্তু যে সে খুব ভালো মানুষ, আর এরকমও নয় যে খুব খারাপ হয়ে গেছে। nor undergoes the change to misfortune, এত খারাপ ভাগ্য হয়েছে যে সে badness of the wicked character হয়ে গেছে, তাও নয়, ভালোও নয় খারাপও নয়। কিন্তু সেই শাস্তিটা পাচ্ছে কেন, সে সাফার করছে কেন? because of some mistake in his character, কোনো একটা তার চরিত্রের মধ্যে চরিত্রগত ভুল রয়েছে, মিস্টেক অফ দ্য ক্যারেক্টার। এটাকেই অ্যারিস্টটল বলেছেন গ্রিক ল্যাঙ্গুয়েজে হ্যামারশিয়া বা ট্র্যাজিক ফ্ল। হ্যামারশিয়া মানে কি? HAMARTIA। It is generally actually originated from the game of the archery. Hamartia, it has been originated from the game of the archery. Archery মানে কি? তীরন্দাজ, তীরন্দাজের গেম, যেখানে একদম মাঝখানে লাগালে তবেই তুমি পুরস্কার পাবে, কিন্তু এখানে লাগলে পাবে না পুরস্কার, এখানে লাগলেও পুরস্কার পাবে না। হ্যামারশিয়া এখান থেকে এসে কেন, মানে ঠিক বিন্দুতে লাগছে না, কোন একটা অন্য জায়গায় লাগছে, অর্থাৎ লক্ষ্য স্থির নেই। এখান থেকেই হ্যামারশিয়া শব্দটা এসছে, ট্র্যাজিক ফ্ল। চরিত্রের মধ্যে কোনো একটা ভুল রয়েছে, একটা ফ্ল রয়েছে, একটা মিস্টেক আছে, এবং সেটাই এই ক্যারেক্টারদের এইদিকে নিয়ে যাচ্ছে। ইন কেস অফ দ্য ইডিপাস, তার ফ্লটা কি? ইডিপাসের ক্ষেত্রে সবচেয়ে বড় ট্র্যাজিক ফ্ল হচ্ছে সে তার ডিসিশন প্রপার ওয়েতে নিতে পারছে না, সে কনস্ট্যান্টলি এখান থেকে ওখানে পালিয়ে যাচ্ছে। এটাই তার চরিত্রের মধ্যে একটা মিস্টেক, একটা ভুল। দ্যাট ইজ ইজ হ্যামারশিয়া। ম্যাকবেথের ক্ষেত্রে কি? ভল্টিং অ্যাম্বিশন। আমরা পরবর্তীকালে পড়বো ওথেলোর ক্ষেত্রে কি? ওথেলোর ক্ষেত্রে জেলাসি, তার বউকে সে সন্দেহ করবে, ডেসডিমোনাকে, এবং সেজন্য সে তাকে খুন পর্যন্ত করবে। ইন কেস অফ দ্য কিং লিয়ার, কিং লিয়ারের ক্ষেত্রে সেটা কি? তার মেয়েদেরকে সমস্ত সম্পত্তি সে লুকিয়ে দেবে, কিন্তু যে মেয়েটা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে সে কিছু দেবে না। লিয়ার কিসে বিশ্বাস করতো? তোষামোদে, যে মেয়েরা তাকে বেশি তোষামোদ করেছে তাকে বেশি দিয়েছে। ফলে এই যে ফ্লটা, ক্যারেক্টারিস্টিক ফ্ল, ইট ইজ নোন অ্যাজ হ্যামারশিয়া। Hamartia is basically known as this Greek word which Aristotle uses only once in poetics. It means actually some moral blindness on error, কোনো কিছু একটা অন্ধত্ব, moral blindness, একটা নৈতিকতার দিক থেকে অন্ধত্ব, যেটা তাকে এই খারাপ জায়গাতে নিয়ে আসবে। ওকে, so that is mistake or hamartia. But this is a very important characteristic of a tragic hero. এছাড়াও ট্র্যাজিক যে প্লট, প্লট মানে কি? স্যার চক্রান্ত না, প্লট মানে তো চক্রান্ত ঠিক নয়, কারণ প্লট মানে তুমি যেটা বলছো সেটা একদম লিটারাল মিনিং অফ দ্য প্লট, কিন্তু লিটারারি কনটেক্সটে প্লটের একটা মানে আছে, যার উপর ভিত্তি করে কিছু লেখা হয়। অ্যাবসলিউটলি, যার উপর ভিত্তি করে যে জিনিসটা দাঁড়িয়ে থাকে তার নাম হচ্ছে স্টোরি। So when we are saying that plot construction, it basically means foundations of a story. Or you can call it framework. Framework মানে কি? যেটার উপরে ভিত্তি করে ধরা যাক সিমেন্ট বালি চড়বে, তাই তো? আমি আয়রন ফ্রেমওয়ার্ক তৈরি করলাম, আমি বাড়ি তৈরি করছি, আগে আমাকে গ্রিল গুলো তৈরি করতে হবে, বাড়ির যে ঢালাই বা গাঁথনি তৈরি করতে হবে, তার উপরে দোতলা উঠবে, এর উপরে তিনতলা উঠবে, উঠবে তো? এই যে ওই জন্য আমি বলি বেসিক ফাউন্ডেশনস তোমাদের খুব ইম্পর্টেন্ট। কি? দ্য ফাউন্ডেশনস অফ ইংলিশ। ইউ শুড নো দ্য বেসিক ফ্রেমওয়ার্ক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। When I'm telling you
that you have to prepare the foundations of the English language. It means that you have to create a good plot. প্লট ভালো হলে তবেই তো গল্প ভালো হবে, নাহলে জমবে না তো গল্প। ফলে বেসিক ফ্রেমওয়ার্কটা ভালো করে তৈরি করতে হবে। সো প্লট হচ্ছে একটা গল্পের আত্মা, সোল, যার উপর ভিত্তি করে পুরো গল্পটা তৈরি হয়। এই প্লটের মধ্যে কিছু বেসিক এলিমেন্ট থাকে। অ্যারিস্টটল বেসিক্যালি distinguished 6 elements of the tragedy. He says that there should be 6 elements of tragedy, and these are the basic characteristics of the tragic plot. What are they? They are plot, very important. Their characters, চরিত্র থাকবে, না থাকলে হবে না। গল্পের ফাউন্ডেশন থাকবে, চরিত্র থাকবে, verbal expression, very important. In which language he is speaking, thought, চিন্তা, কোন চিন্তার উপর ভিত্তি করে ট্র্যাজেডি তৈরি হয়েছে, আমি ইডিপাসকে কেন শাস্তি দেব, দেওয়ার কি প্রয়োজনীয়তা, এন্ড ভিজুয়াল অ্যাডোরমেন্ট, যেন দেখে মনে হয় দারুণ হয়েছে। ভিজুয়াল অ্যাডোরমেন্ট মিন্স অ্যাবসলিউট ভিজুয়াল এন্টারটেইনমেন্ট, যেন ট্র্যাজেডিকে দেখে মনে হয় দারুণ ওয়েতে কনস্ট্রাক্টেড হয়েছে। এন্ড অফকোর্স সং কম্পোজিশন, তখনকার দিনে ট্র্যাজেডির মধ্যে গান থাকতো এবং কম্পোজিশন থাকতো এই মিউজিকে। ফলে these are the various elements of the plot. মনে থাকবে অ্যারিস্টটল বলেছিলেন the base tragic plot is single and complex in nature. সিঙ্গেল মানে এর মধ্যে কোনো ধরনের সাবপ্লট থাকবে না। সাবপ্লট মানে কি রে বল? সাবপ্লট মানে হচ্ছে যখন একটা প্লটের ভিতরে একটা ছোট্ট মতো করে প্লট ঢুকিয়ে দেয়। অর্থাৎ ধরে দেখ নায়ক আর নায়িকা নিয়ে একটা সিনেমা, তাই তো? হিরো আর হিরোইন রয়েছে, হিরো অ্যান্ড হিরোইন। এবার হিরোর বন্ধু হিরোইনের বন্ধু ঢুকিয়ে দিল। আচ্ছা, হিরোইনের বন্ধুর বন্ধু সে হিরোকে ভালোবাসে, হ্যাঁ, ষড়যন্ত্র করছে, কনস্পিরেসি করছে, এইগুলো হচ্ছে সাবপ্লট। অ্যারিস্টটল বলেছিলেন যে একটা আইডিয়াল ট্র্যাজেডিতে কোনো সাবপ্লট থাকবে না। পরবর্তীকালে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির মধ্যে অনেক সাবপ্লট থাকে, আমরা দেখেছি পরবর্তীকালে। কিন্তু বেসিক্যালি গ্রিক ট্র্যাজেডির মধ্যে দেয়ার ইজ নো সাবপ্লট, কারণ অ্যারিস্টটল বলেছিল প্লটটা সিঙ্গেল হবে এবং কমপ্লেক্স হবে, একই দিকে যাবে। দেয়ার শুড বি নো ডাবল প্লট। ডাবল প্লট হচ্ছে একটা ব্যাড প্লটের লক্ষণ, ক্যারেক্টারিস্টিক অফ দ্য কমেডি। পরবর্তীকালে শেক্সপিয়ার এসব কিছুই মানেননি, নিজের মতো করে ক্রিয়েট করেছেন। অ্যারিস্টটলের কোনো ডিকটার নামে নেই, তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি তৈরি করেছেন। বাট ওয়ান কমন থিং ইজ দেয়ার that all the plots have some pathos মানে suffering, যন্ত্রণা থাকবে, and the plot should be contain reversal and recognition. Very important element গ্রিক ট্র্যাজেডিতে রিভার্সাল কে বলা হয় পেরিপেটিয়া, PERIPETEIA। পেরিপেটিয়া মানে কি? রিভার্সাল অফ ফরচুন। এবার রিভার্সাল অফ ফরচুন মানে কি আমাকে বলো। এই কয়েকটা শব্দ আমি এবারে একটু একটু করে লিখে ফেলবো। পেরিপেটিয়া, পেরিপেটিয়া মানে কি? এই খাতায় লিখতে হবে, হ্যাঁ, আমার সঙ্গে যখন পড়বে একটা খাতায় নিয়ে বসবে। রিভার্সাল অফ ফরচুন কেবলমাত্র ওই গুগল মিটে একটু দেখলাম, দেখে ঘুমিয়ে ঘুমিয়ে পড়লাম, এসব করলে হবে না। খাতা নিয়ে সঙ্গে করে বসতে হবে এবং এগুলো লিখতে হবে, না লিখলে বোঝা যাবে না। হোয়াট ইজ পেরিপেটিয়া? পেরিপেটিয়া ইজ রিভার্সাল অফ ফরচুন। ভাগ্য যখন ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন, অ্যাবসলিউটলি। ইডিপাসের ক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন কি? Oedipus is a king. Oedipus is one of the greatest constructor of the empire. তার মধ্যে ভাগ্যের পরিবর্তন হচ্ছে কখন? যখন সে নিউজটা এসে পাচ্ছে আলটিমেটলি একটা শেফারের হাত ধরে সে জানতে পারছে সেই চাষার থেকে যে হি ইজ অ্যাকচুয়ালি ইজ দ্য মার্ডারার, সে নিজের বাবাকে খুন করেছে এবং সে নিজের চোখ দুটোকে ব্লাইন্ড করে দিচ্ছে, অন্ধ করে দিচ্ছে। ভাগ্যের পরিবর্তন, একটা ট্র্যাজেডির মধ্যে ভাগ্যের পরিবর্তন হবে, হবেই, হতে বাধ্য। Then another very important, for example when Oedipus first hears the death of the Polybus, his supposed father,
The news at first seems good. The newsটাকে মনে হচ্ছে ভালো, কারণ তার বাবা মারা গেছে, সে আসলে খুন করেনি, but then is revealed to be disastrous. ওরা জানলো যে লায়ুস তার আসল বাবা and not Polybus. Polybus and Merope তার বাবা মা নয়, Laius and Diokas is his real father and mother. Reversal of fortune. Peripeteia. মনে থাকবে? মনে থাকবে বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Then another is very important is recognition, or is known as anagnorisis. Anagnorisis means discovery, self-realization, or knowing again. What is recognition or self-discovery? Oedipus জানতে পারছে যে সে আসলে খুনি. He is actually a murderer. So a change from ignorance to awareness of a bond of love or hate. For example, Oedipus kills his father in ignorance and then learns of his true relationship with the king of the Thebes. পরে জানলো তার আসলে সত্যিকারের relationship with the king of the Thebes. Anagnorisis. Recognition scenes in tragedy are of some horrible event or secret. A dangerous, a horrible incident is being revealed to the hero. He is actually knowing his own character. সে তার নিজের চরিত্রটাকে জানতে পারছে. While those in the comedy usually reunite the long lost relatives of the friends. The comedy, আমরা একটু পরে একটু দেখব, comedy always ends with reconciliation. Reconciliation means handshake দিয়ে, মানে হারিয়ে যাওয়া, বিছড়ে যাওয়া দোস্ত যখন একে অপরের কাছে আসছে, সেটা কমেডি হচ্ছে। কিন্তু tragedy always ends in death and destruction. A plot with tragic reversals and recognitions based arouses pity and fear. Pity and fear কে গ্রিসে বলা হয় Eloius and Phobos. মনে থাকবে Eloius and Phobos, Greek language. বলে an ideal Greek plot with basically discovery or recognition should end with recognizing pity and the fear. Aristotle লাস্টে গিয়ে ইডিপাস বুঝতে পারছে যে সে কি ভুল করেছে, তার ভয় হচ্ছে নিজের মনের মধ্যে, অডিয়েন্সের মনের মধ্যে পিটি হচ্ছে এবং ফিয়ার হচ্ছে। বলো, মনে থাকবে? বলো স্যার। ইয়েস স্যার। বলো বলো। হ্যাঁ, সাইদুল কিছু বলবে? কোনো প্রশ্ন? না, কোনো প্রশ্ন নেই, এমনি বলবো। বেশ বেশ, তাহলে আমরা কি পেলাম? পেরিপেটিয়া. Another very important word is anagnorisis. Anagnorisis means self again, knowing again or self discovery. Okay, is anagnorisis. Peripetia, anagnorisis. Very important word is hamartia. Hamartia means তার চরিত্র দোষ, tragic flaw. Yes, চরিত্রের মধ্যে কোনো একটা flaw বা দোষ। And then there is another very important word এখানে উল্লেখ করতে ভুলে গেছে, hubris. Hubris মানে কি? Hubris মানে হচ্ছে যেটা এর মধ্যে ছিল excessive অ্যারোগেন্স। yes, arrogance, excessive pride, ভয়ঙ্কর নিজের উপরে গর্ব, এতটাই গর্ব যে আমার অন্যদের উপর আমার কোনো ভরসাই নেই, arrogance, যেটা এর মধ্যে ছিল, এই ইডিপাসের মধ্যে ছিল hubris. So peripetia, anagnorisis, hamartia and hubris, these are the basic very important elements of the tragedy. Tragedy থাকলে এগুলো থাকবে, এছাড়া তো যেগুলো বললাম, প্লট থাকবে, ট্র্যাজিক হিরো থাকবে, এবং অবশ্যই একটা ইমিটেশন অফ অ্যান অ্যাকশন হবে। বলো পরিষ্কার কিনা? ইয়েস স্যার, পরিষ্কার। ইয়েস। হ্যাঁ স্যার। ফলে ট্র্যাজেডির মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে, এটা তো আমি সেনেকান ট্র্যাজেডি বলছিলাম। ট্র্যাজেডির মধ্যে হাইলি প্যাশনেট ক্যারেক্টার থাকবে, যারা খুব প্যাশনেট, যারা খুব একে অপরের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ম্যাডনেস থাকবে, অনেক ট্র্যাজেডির মধ্যে থাকে পাগলামো, অনেকে দেখে মনে হয় ইডিপাসকে পাগলামো। টেন্ডেন্সি টু সুইসাইড থাকে, একটা বিউটিফুল হিরোইন থাকবে, রেফারেন্স টু হেল থাকবে, বারবার কনস্পিরেসি থাকবে, এবং আলটিমেটলি এগ্রিগেশন অফ দ্য ডেড বডিজ, চারিদিকে খালি মৃতদেহ পড়ে থাকতে দেখবে। These are the basic characteristics of the tragedy. Aristotle এই ছটা এলিমেন্টকে ট্র্যাজেডিতে ভাগ করেছিল: প্লট,
জেনারেলি 5টা অ্যাক্ট ডিভাইড হবে, ক্যারেক্টার, থট, ডিকশন, সং, স্পেকটাকল। স্পেকটাকল মানে ভিজুয়াল স্পেকটাকল অলরেডি বললাম, ভিজুয়ালাইজেশন, সং মানে মিউজিক, ডিকশন মানে প্রোনাউন্সিয়েশন, ফুল অফ দ্য রেটরিক এন্ড প্রসোডি, থট যার উপরে ভিত্তি করে পুরো তৈরি হবে এই প্লটটা, and character. These are the general elements of the tragedy that has been classified by Aristotle in his great books known as Poetics. মনে থাকবে কি? Yes, sir. হ্যাঁ স্যার। এইটা মোটামুটি মনে থাকলে তোমরা ট্র্যাজেডির একটা বড় অংশ মোটামুটি শিখে ফেললে। এবার আমি তো তোমাদের ইডিপাস রেক্স পড়াবো না, আমি তোমাদের ইডিপাস রেক্সের জাস্ট গল্প, ইডিপাস রেক্স পড়াবেন মহানন্দ স্যার, ঠিক আছে? আমি জাস্ট ইডিপাস রেক্সের একটু গল্পটা বলছি যাতে তোমরা এইটা থ্রু দিয়ে গ্রিক ট্র্যাজেডিকে একটু ধরতে পারো, ঠিক আছে? তোমরা বুঝতে পারো যে কিসের উপরে বেস করা এই যে এতক্ষণ ধরে যে আমি এই প্লট এবং ক্যারেক্টার নিয়ে এতক্ষণ ধরে যে বললাম, এটা কিসের উপরে বেস করে এই পুরোটাকে তৈরি হচ্ছে, একটু এই গল্পটা জানলে তোমরা বুঝতে পারবে বেসিক্যালি কি এই গল্পটা কি। দিস পার্টিকুলার এই প্লেটাকে ইডিপাস দ্য কিং, it is generally actually divided into 3 parts. এটার যে সেকেন্ড পার্ট সেটাকে বলা হয় ইডিপাস অ্যাট কলোনাস, ঠিক আছে? 3 পার্ট নয়, 2টো পার্টে বিভক্ত, ইডিপাস অ্যাট কলোনাস এবং তারপরে আসে আন্তিগোনে। আন্তিগোনে একটা অন্য কনটেক্সটে লেখা, পুরোপুরি ইডিপাসের থিম নিয়ে নয়। এই ইডিপাস দ্য কিং, ইডিপাস রেক্স, ইট ইজ অলসো নোন অ্যাজ ইডিপাস দ্য টাইরানাস। টাইরানাস বলতে টাইরান্ট নয়, টাইরান বলতে একনায়কতান্ত্রিক রাজা বলা হয়, কিন্তু টাইরান কথাটা কিন্তু গ্রিক ল্যাঙ্গুয়েজে কিং বলতে রেফার করা হয়। রেক্স ইন গ্রিক ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ দ্য কিং। So this particular play, Oedipus the Rex, generally it has been performed around 429 BC, 429 খ্রিস্টপূর্বাব্দ। আজকে কত? 2021 সাল, মানে 2000 প্লাস 500 বছর, প্রায় 2500 বছর আগে এই প্লেটা লেখা হয়েছে। তা সত্ত্বেও এই প্লেটা কিন্তু এখনো অত্যন্ত জনপ্রিয় একটা পপুলার প্লে। ওয়াই? Because it actually deals with the basic human suffering. মানুষের যন্ত্রণা নিয়ে, মানুষের পাপ বোধ নিয়ে, বেসিক এলিমেন্ট গুলো নিয়ে Oedipus Rex. So basically, prior to the start of the play Oedipus Rex, prior means before, Oedipus has become the king of the Thebes while unwittingly fulfilling a prophecy that he would kill his father Laius and marry his mother Iocasta. He knows about these things. এই প্লেটা শুরু হওয়ার আগেই ইডিপাস থিবিসের রাজা হয়ে গেছে। রাজা হয়ে গেছে এমন একটা কাজ করে যেটা সে জানে না। আননোয়িংলি কি তার বাবাকে, তার প্রিভিয়াস কিং লাইউস এবং ইয়োকাস্টাকে সে খুন করে এখানে রাজা হয়েছে। এবং এই গল্পটা যখন শেষ হবে আমরা দেখব ইডিপাস কিন্তু গুড ইন্টেনশনে কাজ করছে। ইডিপাস কিন্তু প্রথম থেকে ভালো ইন্টেনশনেই কাজ করছে, কোনো খারাপ ইন্টেনশন ইডিপাসের নেই। ইডিপাসের সার্চ ফর দ্য মার্ডারার অফ দ্য লাইউস ইন অর্ডার টু এন্ড আ প্লেগ র্যাভেজিং দ্য থিবিস। সে খুঁজছে যে কে আসলে দোষী, কে এই থিবিসের উপরে এনেছে, নামিয়ে এনেছে এই প্লেগটা, যার ফলে পুরো থিবিস জুড়ে একটা ভয়ঙ্কর ক্রাইসিস তৈরি হচ্ছে। শস্য তৈরি হচ্ছে না, গ্রেন তৈরি হচ্ছে না। আলটিমেটলি সে খুঁজে পাবে সে নিজে এই কাজটা করেছে। At the end of the play, after the truth finally comes to light, Iocasta will actually hangs herself, and Oedipus, horrified at his 2 crimes, দুটো ভয়ঙ্কর ক্রাইম সে করেছে। এটা কি? patricide. Patricide means killing, act of killing the father, পিতৃ হত্যা, right? পিতৃ হত্যা। and incest, incest মানে incest, act of establishing a sexual activity with your own blood relation, তোমার রক্তের মানুষের সঙ্গে সেক্সুয়াল অ্যাক্টিভিটি এস্টাবলিশ করা, স্পেশালি উইথ ইওর মাদার এন্ড আদার থিংস। ইনসেস্ট ইজ দ্য হিউম্যান সেক্সুয়াল অ্যাক্টিভিটি বিটুইন ফ্যামিলি মেম্বার্স অর ক্লোজ রিলেটিভস। এই দুটো যে ভয়ঙ্কর কাজ করার ফলে তার শাস্তি সেটা জীবনে পেল। গল্পে আমরা দেখতে পাবো the misfortunes of the Thebes are believed to be result of a curse laid upon by Laius for the time he had violated the sacred laws of the hospitality. আমরা যখন মেটামরফোসিস পড়বো
তখন আমরা এই ইডিপাসের সঙ্গে রিলেট করতে পারবো। আমরা দেখব এই যে গ্রিক ট্র্যাজেডির যে সিন কি সিন অফ কিলিং হিজ ওন ফাদার, এটা কিন্তু গ্রিক ট্র্যাজেডিতে পর পর চলে আসছে। ইডিপাস কোলে নয়, লাইউসও তার বাবাকে খুন করেছে, তার বাবাও তার বাবাকে খুন করেছে, নোয়িংলি অর আননোয়িংলি। এটা গ্রিক ট্র্যাজেডির মধ্যে প্রথম থেকে, একদম গ্রিক মাইথোলজির শুরু থেকে একদম। আমরা যখন মেটামরফোসিস পড়াবো আমরা দেখবো যখন প্রথমবার আকাশ তৈরি হচ্ছে, প্রথমবার বাতাস তৈরি হচ্ছে, সেখান থেকে পরপর এই যে কিলিং অফ দ্য ফাদার, ছেলে বাবাকে খুন করেছে, এটা পরপর চলে আসছে। and hence breaking the laws of the hospitality মানে হসপিটাল নয়, মানে একটা নিজের কাছের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলতে আমরা কাকে রেফার করি? হোটেল ইন্ডাস্ট্রি, যেখানে আমাদেরকে ওয়েলকাম করা হয়। সো এই যে বাবাকে যেখানে ওয়েলকাম করার কথা, সেখানে তার বদলে এখানে খুন হচ্ছে। এই যে লাইউসের যে কার্সটা, in his youth Laius was taken as a guest by Pelops, the king of the Elis, where he would become tutor to the king's youngest son Chrysippus, the chariot racing, এবং সেখানে ভুল করেছে, তার বাবাকে খুন করে ফেলে। সেটাই ইডিপাসের ক্ষেত্রেও কন্টিনিউড হচ্ছে। যখন ইডিপাসের জন্ম হয়, when Laius' son is born, he consents an oracle. Oracle মানে কি? Oracle is a দৈববাণী, একটা প্রফেটিক এজেন্সি, যার কাছে গ্রিকেরা যেত। মানে এরকম নয় যে তারা এসেনশিয়ালি কোনো মানুষ, একটা বাড়ির মতো জায়গা ছিল গ্রিক, মানে ডেলফিক ওরাকল, ওরাকল অফ দ্য অ্যাপোলো, এরকম বিরাট বড় বড় মন্দির ছিল তখন গ্রিসে, যেখানে গিয়ে তারা কনসাল্ট করতো এই ওরাকলকে, এবং এই ওরাকল তাকে বলতো যে কোনটা ঠিক হবে, কোনটা ভুল হবে, কোনটা জীবনে করা উচিত। আমাদের মাথায় রাখতে হবে, গ্রিক রিলিজিয়ন ইজ এসেনশিয়ালি কি নতুন ওয়ার্ড? প্যাট্রিসাইড। না 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 না, পলিথেইস্টিক ইন নেচার। মানে কি? Polytheistic মানে a religion which based on the notion of the, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সারা জীবন কাজে লাগবে, মাল্টিপল গডস। জি ছোট হাতে লিখলেন কেন স্যার? কি বলছো বলো? বহু ঈশ্বর, মানে বহু ঈশ্বরবাদ, রাইট রাইট রাইট, বহু ঈশ্বরবাদ। জি ছোট লিখলাম কারণ গ্রিক কনসেপশন অফ দ্য গডে জি কে ছোট হাতে লেখা হয়, বিকজ এদের ঈশ্বররা এমন অনেক ধরনের কাজ করেন যে কাজগুলো অনেক ক্ষেত্রেই সোসাইটিতে প্রহিবিটেড, যেগুলো করা যায় না। গ্রিক গডস আর এসেনশিয়ালি জেলাস, কারণ গ্রিক গড অনেকটাই হিউ বেসড অন দ্য হিউম্যান পোর্ট্রেয়াল, মানুষের উপর বেস করে তাদের ক্যারেক্টারিস্টিক তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে হিংসাশ্রয়ী, অনেক ক্ষেত্রে তাদের মনের মধ্যে পাপ কাজ করে। গ্রিক ইনফ্যাক্ট যারা বড় বড় গ্রিক গড লাইক জিউস, আমরা একটু পরে পড়বো, জিউস তিনি রেপিং, মলেস্টেশন থেকে এমন কোনো খারাপ কাজ নেই যে করেনি, পকেট মানি বাদ দিয়ে সবই করেছে জীবনে। কিন্তু মনোথেইস্টিক হিন্দুইজম ইজ এ পলিথেইস্টিক রিলিজিয়ন। হিন্দুইজম মাথায় রাখতে হবে, কারণ আমরা বহু ঈশ্বরে বিশ্বাস করি, 33 কোটি প্রায় দেবতায় বিশ্বাস করি অনেকে বলে। আমরা কিন্তু শিবে বিশ্বাস করি, আমরা মহেশ্বরে বিশ্বাস করি, আমরা ব্রহ্মায় বিশ্বাস করি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দুর্গা থেকে শুরু করে প্রচুর ভগবান আমাদের। Polytheistic religion, multiple gods. Monotheistic religion মানে যেখানে সিঙ্গেল গড, Christianity, monotheistic single god. Islam, single god, only one god, and hence monotheistic, এবং গডের কোনো ধরনের পিকচার নেই। The entity of the god is absolutely abstract. Abstract মানে কি? তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, inanimate, বিমূর্ত, বিমূর্ত, absolutely। দেখুন মূর্ত প্রতীক নেই। ক্রিশ্চিয়ানিজম এন্ড জুডাইজম, হ্যাঁ বলো বাবা, বলো। হ্যাঁ, মনোথেইস্টিকটা একবার বলে দিন, আমার একটু সাউন্ডটা কেটে গেছিল। কি বলছো বলো, কি বলছো বলো একবার। মনোথেইস্টিক ব্যাপারটা একবার বলে দিন। হ্যাঁ বলে দিচ্ছি। হোয়াট ইজ মোনো? মোনো মানে কি? মোনো মানে সিঙ্গেল, এন্ড পলি মানে মাল্টিপল। সো monotheism মানে হচ্ছে when it based on a single god, the existence of a single god, one all powerful, এখানে god কিন্তু ক্যাপিটাল, one all powerful,
পোটেন্ট, omni প্রেজেন্ট, omnipotent, omnipresent, আর একটা কি omni ভুলে গেলাম, সর্বজ্ঞ, সব জায়গায় প্রেজেন্ট, সবকিছু জানে এবং সবকিছুকে কন্ট্রোল করতে পারে। দ্যাট ইজ মনোথেইস্টিক রিলিজিয়ন। এগুলোকে ওই জন্য টেকনিক্যাল ভাষায় বলা হয় অ্যাব্রাহামিক রিলিজিয়ন। অ্যাব্রাহামিক রিলিজিয়ন, অ্যাব্রাহাম হচ্ছে এই রিলিজিয়নের ফাদার ফিগার, মানে এই অ্যাব্রাহামকে ধরা হয় এই ধর্মগুলোর জন্ম দিয়েছে। সেখান থেকে তিনটে ধর্মকে বলা হয়, এই তিনটে ধর্মের মধ্যে প্রথম জন্ম হয় জুডাইজমের, সেখান থেকে জন্ম হয় খ্রিস্টানিটির, তারপরে জন্ম হয় ইসলামের। স্যার আরেকবার বলে দেন। আচ্ছা বেশ, আমি একবার দেখালে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে, না দেখালে তোমরা ঠিক ধরতে পারছো না। এই যে Abrahamic religions, also sometimes known as Abrahamism, is a group of monotheistic. Monotheism ki is the belief in one single God, is the belief on the existence of only one God that has created the world. একটাই ভগবান যে পৃথিবী তৈরি করেছে। বাইবেলে পড়েছো, the God actually created the entire universe in 7 days. কোরআনেও এমন একটা কনসেপশন অফ দ্য গড রয়েছে যে কয়েকটা দিনেই পৃথিবী তৈরি করছে। being omnipotent, omnipresent and omnibenevolent and omniscient. omnibenevolent, সবার দিক থেকে benevolent, এবং omniscient, সবকিছু জানেন, সব জায়গায় রয়েছেন, সর্বজ্ঞ, এবং তার সঙ্গে সঙ্গে সব জায়গায় সর্বক্ষমতা সম্পন্ন, omnipotent। বাইবেল, কোরআন থেকে শুরু করে জুডাইজমের বিভিন্ন গ্রন্থে এই যে সিঙ্গেল গডের এক্সিস্টেন্সকে স্বীকার করা হয়। তাই তাকে বলা হয় কি, এই তিনটে যে রিলিজিয়ন দেখতে পাচ্ছ, তিনটে সিম্বল, একটা খ্রিস্টানিটি সিম্বল, একটা জুডাইজমের সিম্বল, একটা ইসলামের সিম্বল। These symbols, the star crescent used to represent Islam, the Christian cross used to represent Christianity, and the star of the David used to represent Judaism. Ancient Israel থেকে, ইসরায়েলাইট রিলিজিয়ন থেকে এই তিনটের জন্ম। অনেক পরে পরে এইটার জন্ম হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ 400 বা 500 বিসি, এই সময় এইটার জন্ম হচ্ছে 1 AD, এই সময় খ্রিস্টানিটি খ্রাইস্টের জন্ম বলে ধরা হচ্ছে। আর ইসলামের জন্ম হচ্ছে অ্যারাউন্ড 632, যখন হযরত মুহাম্মদের জন্ম, সেই সময়। ফলে তিনটে রিলিজিয়ন কিন্তু একটা অ্যাব্রাহামিক যে বেসিক ফাউন্ডেশনস, সেখান থেকে তিনটে ধর্মের উৎপত্তি। দিস ইজ অ্যাব্রাহামিজম, অর দিস ইজ মানে মনোথেইস্টিক রিলিজিয়ন। অনেক ধরনের মনোথেইস্টিক রিলিজিয়ন হয়, তার মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যাব্রাহামিজম। এবার আমি দেখে নেব পলিথেইস্টিক রিলিজিয়ন, পলিথেইজম। আমি এটা নিয়ে মানে বিস্তৃত আলোচনা করব যখন আমরা মেটামরফোসিস পড়ব, কারণ সেখানে এই পলিথেইজমের অনেক ধরনের কাজকর্ম রয়েছে, আমাদের পড়তে হবে। সো পলিথেইজম কি? is the worship of or belief in multiple deities which are usually assembled into a pantheon of the gods or the goddesses. তাদেরকে নিয়ে একটা প্যানথিয়ন তৈরি করা হয়। প্যানথিয়ন মানে কি? অনেকগুলো গ্রুপে ভাগ করা। তিনজন মেইন গড, প্রাইমারি বা প্রিন্সিপাল ডেইটি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তার তলায় ছোটখাটো গড রয়েছে, বরুণ, অরুণ, যারা বিভিন্ন ছোটখাটো দেবতা। দুর্গা রয়েছে, যাকে ক্রিয়েট করা হয়েছে মহিষাসুরকে বধ করার জন্য। এবং এই ধরনের পলিথিস্টিক রিলিজিয়নের মধ্যে কিন্তু অনেক ধরনের মাল্টিপল মাইথোলজিস থাকে। মাইথোলজি মানে কি? পুরাণ, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মা পুরাণ, বায়ু পুরাণ, 108টার উপরে পুরাণ রয়েছে হিন্দুইজমে কেবলমাত্র। আর গ্রিক মাইথোলজি তো পড়লে শেষ হবে না। এবং এইখানে কি হয়, they don't, in contrast with the monotheism who believe on a singular god, in most cases this kind of polytheistic religion believes on the multiple god, and these gods are not always all powerful, omnipotent নয়, omnipresent নয়, omniscient নয়, ভুল করে মানুষের মতো। They are being created through the attribution of the human quality. ইজিপশিয়ান যে ডেইটি, যে প্রচুর ইজিপশিয়ান যে ডেইটি দেখতে পাও, অদ্ভুত দেখতে, শিয়াল দেবতা, কোনটা মানুষের মাথায় এরকম অদ্ভুত স্ট্রাকচার রয়েছে,
এগুলো নিয়ে অনেক মানে ধরনের কন্ট্রোভার্সি আছে। অনেকে বলে যে এরা মানুষ নয়, দে আর এলিয়েন পারহ্যাপস, অন্য গ্রহ থেকে আসা কোনো প্রাণী। গ্রিক গড, আমরা ইজিপশিয়ান গড দেখলাম, আমরা হিন্দু রেডি দেখি, অনেক ধরনের হিন্দু রেডি রয়েছে হিন্দুইজমে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরো আমরা। এবং যদি আমরা গ্রিক রিলিজিয়ন দেখি, আমরা দেখব প্রথমে তৈরি হচ্ছে এনশিয়েন্ট গ্রিক রিলিজিয়নে, প্রথম এনশিয়েন্ট গ্রিক মাইথোলজিতে প্রথমবার তৈরি হচ্ছে গাইয়া। গাইয়া হচ্ছে আর্থ, এই আর্থ থেকে সবকিছু জন্ম হচ্ছে, GAIA দেখাবো যখন পরে। ফলে যে মাল্টিপল রিলিজিয়ন তাকে বলা হচ্ছে কি পলিথেইজম। এখান থেকে 3-4টে কমপ্লেক্স শব্দের উৎপত্তি হচ্ছে, জাস্ট মানে বলে দিয়ে চলে আসছি, করে চলে যাবো আর কি। এথেইস্ট, এথেইস্ট মানে নাস্তিক। এথেইস্ট মানে নাস্তিক নয়, মানে নিরীশ্বরবাদী, ঠিক আছে? এথেইস্ট মানে ঈশ্বরে বিশ্বাস করে না, নাস্তিক কাকে তা বলছি। আচ্ছা, এর পরে আসছে হচ্ছে থেইস্ট। থেইস্ট মানে যে ঈশ্বরবাদী, THIST, থেইস্ট, যে ঈশ্বরে বিশ্বাস করে। এরপরে আছে ডেইস্ট। ডেইস্ট মানে কি, যে পূজা অর্চনায় বিশ্বাস করে, যে পার্টিকুলারলি মূর্তি পূজায় বিশ্বাস করে, উপাসক, তাকে বলে ডেইস্ট। আর এই হচ্ছে নাস্তিক। এরা অনেকেই ভুল করে, ইনফ্যাক্ট আগে বলে WBCS কোয়েশ্চেনটা এসেছিল, নিহিলিস্ট, NIHILIST। নিহিলিস্ট মানে যে কোনো কিছুর অস্তিত্বেই বিশ্বাস করে না, নাস্তিক, ন অস্তিত্ববাদী। এথেইস্ট কিন্তু নিরীশ্বরবাদী, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, কিন্তু জল, পেন, টেবিল, খাতার অস্তিত্বে বিশ্বাস করে, এ কোনো কিছুর অস্তিত্বে বিশ্বাস করে না। স্যার বলছি থেইস্ট একবার বলে দেবেন? Theist মানে হচ্ছে those who believes on the God, and then there are tricky people who is known as agnostic. Agnostic means those who doesn't believe in God, neither believe in God, ভগবানে বিশ্বাসও করে না আবার অবিশ্বাসও করে না, মধ্যম পথ রক্ষা করে। সে বলে যে the knowledge of the God is uncertain, ভগবানের নলেজ বা ভগবানের জ্ঞান হচ্ছে অনিশ্চিত একটা জ্ঞান, যেটা পাওয়া অতটা সহজ নয়। ফলে this kind of philosophy is known as agnosticism। আমার ক্লাসে অনেক ধরনের নতুন শব্দ জানতে পারবে, সেগুলো কিন্তু লিখে নিতে হবে, না নিলে কিন্তু আবার পরে ভুলে যাবে। Agnosticism is the view that existence of God, the divine or the supernatural, the divine মানে ঐশ্বরিক, supernatural মানে হচ্ছে অলৌকিক, is not known or knowable with any certainty, নিশ্চিত করে বলা যায় না। If the question does God exist, yes, would imply theism। আমি যদি তোমাকে জিজ্ঞেস করা ভগবান কি এক্সিস্ট করে, যদি বল হ্যাঁ এক্সিস্ট করে, তাহলে তুমি থেইস্ট, তুমি ঈশ্বরে বিশ্বাস করো। নো would imply atheism, না মানে তুমি ঈশ্বরে বিশ্বাস করে না। আর যদি বলো আই এম নট শিওর, আমি জানি না ভগবান আছে কি নেই, অনিশ্চিত, তাহলে তুমি কিসে বিশ্বাস করো? তুমি অ্যাগনস্টিসিজমে বিশ্বাস করো। ক্লিয়ার? স্যার বলো স্যার বলো 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 বলো। সে বলছি তাহলে নিহিলিজমটা একটু বলে দেন। এটা তো আরো কঠিন একটা জায়গায় যাবে। নিহিলিজমের কনসেপ্ট জন্মে, ধরা যাক এটা মানে টেকনিক কনসেপ্ট থেকে জন্মেছে, কোন কাকই কাক নয়, কাকের ধারণাটা কেবলমাত্র সত্য। কোন ল্যাপটপে, যে পড়াচ্ছি ল্যাপটপে, কোন ল্যাপটপই ল্যাপটপ নয়, ল্যাপটপের ধারণাটা কেবলমাত্র সত্য। অর্থাৎ তোমার চারপাশে যে সমস্ত বস্তুরা এক্সিস্ট করছে, তার কোনো অস্তিত্বই নেই বলে একজন নিহিলিস্ট ক্লেম করবে। তার মতে এর যে আইডিয়া, এই যে চেয়ার, চেয়ার তো চেয়ার নয়, চেয়ারের আইডিয়াটা আসলে মানে একটা মানুষ প্রথমবার ইনভেন্ট করেছে যে কেউ কোনো একটা চেয়ারে বসবে, চেয়ার বসার একটা জিনিস ক্রিয়েট করতে হবে, বসার জন্য বেসিক্যালি, এই জন্য চেয়ার ক্রিয়েট করেছে, টেবিল কিছু রাখার জন্য। নিহিলিস্টরা বলবে যারা প্রথম যে চেয়ার বা টেবিলটা তৈরি করেছে, he is creating only an idea, আর তারপরে আইডিয়া গুলো পরপর পরপর এমিউলেটেড হচ্ছে। এই যে আমি অরিন্দম ঘোষ, আমি কে? আমি বেসিক্যালি মানুষ। প্রথমবার যে মানুষ তৈরি করেছে সেখান থেকে কপি হয়ে যাচ্ছে জেরক্স মেশিনের মতো পরপর। মানে এই সমস্ত চেয়ার, টেবিল, বেঞ্চ, খাতা, পেন্সিল, এগুলো কিছু হয় না, এগুলোর কোনো অস্তিত্ব নেই। যেগুলোর অস্তিত্ব রয়েছে তা হচ্ছে ধারণাটা, আইডিয়া।
ইট ইজ নোন অ্যাজ নিহিলিজম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই নিহিলিজম আরো খারাপ জায়গায় যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো পৃথিবীতে নিহিলিজমে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে গড ইজ ডেড, মানে ঈশ্বর নেই, ঈশ্বর মৃত। এই পৃথিবীতে নিচে এটা ইয়ে করে না, এটা অ্যাবসলিউটলি ব্যাং অন, ব্রিলিয়ান্ট। নিটশে তার বিখ্যাত বই দ্য স্পেক জরাথ্রুষ্ট। তোমার নাম কি বাবু? স্যার সুপারবো। সুপারবো, খুব ভালো, খুব ভালো, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, ভেরি গুড। আমি সত্যি খুব খুশি হয়েছি, ইমপ্রেসড। আমি নিটশের কথা একটু পরে বলতাম, তুমি বলে দিলে। ফ্রেডরিশ নিটশে তার বিখ্যাত বই দ্য স্পেক জরাথ্রুষ্টতে এই নিটশে যে ফিলোসফিতে বিশ্বাস করতো তাকে বলা হতো এক্সিস্টেনশিয়ালিজম, অস্তিত্ববাদ। এই এক্সিস্টেনশিয়ালিজম পরবর্তীকালে নিহিলিজমে ট্রান্সফর্ম করে। Nihilism is a philosophy or family of views within a philosophy that rejects the fundamental existence of the human existence. তাদের মতে অবজেক্টিভ ট্রুথ, নলেজ, মরালিটি, ভ্যালু, মূল্যবোধ, মানুষের জ্ঞান, মানুষের নৈতিকতা বলে কিছু হয় না। এই ভেঙে যাওয়া মৃত্যু উপত্যকায়, এই ভেঙে যাওয়া পৃথিবীতে এসব কিছু নেই। যেখানে মানুষকে খুন করছে, যেখানে অ্যাডলফ হিটলার, তোমরা জানো অ্যাডলফ হিটলারের একটা ফেমাস হবি ছিল হচ্ছে ট্যাটু কালেক্ট করা। এই যে মানুষের চামড়ার মধ্যে ট্যাটু, সেই ট্যাটুকে ছিঁড়ে চামড়া থেকে গুটিয়ে নিয়ে ডায়েরির মধ্যে এঁটে রাখতো। এই পৃথিবীতে ঈশ্বর বলে কোনো কিছুর এক্সিস্টেন্স থাকতে পারে না। নিটশের অনেক পরে হিটলার আসছে, কিন্তু হিটলারের অত্যাচারের কাহিনী নিটশে দেখছে। যদি অনেকে বলে যে নিটশে হিটলারের ক্লোজ ছিল এবং নাজিরা নিটশের কনসেপশনকে ইউজ করেছিল অনেক ক্ষেত্রে, এই আইডিয়া অফ দ্য সুপারম্যানকে। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ, যেখানে 1/3 অফ দি ইউরোপিয়ান পপুলেশন হ্যাজ বিন টোটালি ডিস্ট্রয়েড, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেখানে একটা পারমাণবিক বোমা, একটা নিউক্লিয়ার ওয়েপন ক্রিয়েট করা হচ্ছে, সেখান থেকে এই যে মিনিংলেসনেস অফ দ্য লাইফ, দ্যাট লাইফ ইজ মিনিংলেস, দ্যাট নলেজ ইজ ইম্পসিবল, এই পৃথিবীতে জীবনের কোনো মানে হয় না। এই প্যান্ডেমিক পৃথিবী, অতিমারী পৃথিবী আমাদের আবার এই নিহিলিজমের দিকে নিয়ে যাচ্ছে। যে এই পৃথিবীতে আমরা কিসের জন্য বাঁচবো? আমরা জানি না যে আমরা কতদিন জল পাবো, আমরা জানি না আবো একটা ভয়ঙ্কর মারণ রোগ এসে আমাদের শেষ করে দিয়ে যাবে কিনা। হেন্স নলেজ ইজ ইম্পসিবল। এত মেডিকেল সায়েন্সের উন্নতির পরেও আমরা একটা ভাইরাসের প্রপার ভ্যাকসিনেশন বার করতে পারিনি। যেটা বার করছি সেটা ডেফিনেটলি একটা ইজ এ গুড ভ্যাকসিনেশন, কিন্তু সেটা অ্যাবসলিউট এন্ড অফ দ্য ডিজিজ নয়। তাহলে বিজ্ঞানের এই ভয়ঙ্কর উন্নতির ফলেও কন্টাজিয়ান ভাইরাস এরা এখনো মানুষকে যে কোনো সময় উড়িয়ে দিতে পারে। or that some set of entities do not exist or are meaningless and pointless. এই যে এক ধরনের ফিলোসফিক্যাল পেসিমিজম, এক ধরনের দার্শনিক নৈরাশ্যবাদ, সেখান থেকে জন্ম হচ্ছে নিহিলিজমের। বাহ, আমার খুব ভালো লাগলো সুপারবো নিটশের কথা বললো। শোন, আমি আরেকটু ফিলোসফি নিয়ে চর্চা করতে পারলাম। আমার ফিলোসফি খুব খুবই আমার ফেভারিট টপিক। তো আজকের ক্লাস আমি শেষ করব এই পলিথেইজম এবং মনোথেইজমের একটা বিখ্যাত কথা দিয়ে, যেটা এই নিটশে বলেছিল। তার বিখ্যাত বই, নিটশের লেখা একটা বিখ্যাত বই রয়েছে, তার নাম হচ্ছে দ্য বার্থ অফ দ্য ট্র্যাজেডি। আমি বইটা একটু তোমাদেরকে দেখাবার চেষ্টা করি। এই তোমরা আমার ক্লাস এনজয় করছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো তোমাদের এতক্ষণ ধরে পড়াচ্ছি বলে? না স্যার, সব ঠিক আছে। The Birth of the Tragedy has been written by Friedrich Nietzsche, বিখ্যাত বই। এখানে কেমন করে 1872 সালের বই, ইটস আ ওয়ার্ক অফ ড্রামাটিক থিওরি, কেমন করে ট্র্যাজেডি হয় তার জন্মের কথা বলেন নিটশে। নিটশে বলেন যে ট্র্যাজেডির মধ্যে দুটো এসেনশিয়াল এলিমেন্ট থাকতে হবে। ওয়ান ইজ অ্যাপোলোনিয়ান and another is Dionysian. আমি আগেই বলেছি ডায়োনাইসিয়াসের ফেস্টিভ্যাল থেকে ট্র্যাজেডি জন্ম হচ্ছে। অ্যাপোলো ইজ দ্য গড অফ দ্য ডিসিপ্লিন, DISCIPLIN। তিনি ডিসিপ্লিনের কথা বলেন, যিনি রেগুলেশনের কথা বলেন, সূর্যের সান গড। and another is Dionysian, যিনি সবকিছু ভেঙে দেওয়ার কথা বলেন। তাণ্ডব নৃত্য, শিবের যেরকম তাণ্ডব নৃত্য তার কথা বলেন। ইনটক্সিকেশনের কথা বলেন, নেশা করে এরকম শিব নাচন কোদন করেন, ডায়োনাইসাস নাচা কোদা করে। এর ফলে নিটশে বলে যে কেন পলিথেইস্টিক রিলিজিয়নে
প্রথমবারের জন্য ট্র্যাজেডি কেন পলিথিস্টিক রিলিজিয়নই কেন জন্ম হচ্ছে, কেন খ্রিস্টানিটিতে বা ইসলামে কেন জন্ম হচ্ছে না, কেন প্রথম লিটারারি যে সমস্ত লেখা, সাহিত্যের যে সমস্ত লেখাগুলো, সেটা আমাদের মৃচ্ছকটিকমই হোক না কেন, কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলাই হোক না কেন, বা ইডিপাস রেক্সি হোক না কেন, এগুলো কেন পলিথিস্টিক রিলিজিয়নের জন্ম হচ্ছে কেন? ওয়াই? বিকজ conflict is at the FLICT, is at the heart of the tragedy. No conflict, বার্নার্ড শয়ের কথা, বিখ্যাত কথা, no conflict no drama. যদি নাটকের মধ্যে দ্বন্দ্ব না থাকে তাহলে নাটক হবে না। ভালো খারাপ, গুড ভার্সেস ইভিল, এই দ্বন্দ্বের উপরে ভিত্তি করে যে কোনো নাটক তৈরি হয়। এই কনফ্লিক্ট বিটুইন অ্যাপোলোনিয়ান and the Dionysian, যে কোনো পলিথিস্টিক রিলিজিয়নের মধ্যে এই যুদ্ধ চলতে থাকবে, ভালো খারাপের যুদ্ধ। কিন্তু যে কোনো মনোথিস্টিক রিলিজিয়নের মধ্যে ইট ইজ অল এসেনশিয়ালি গুড বিকজ দেয়ার ইজ অনলি ওয়ান সিঙ্গল গড। এর ফলে খ্রিস্টানিটি বা ইসলাম বা জুডাইজম, আমি কোনো ধর্মকে এখানে ছোট করার কোনো বিষয় নেই, আমি জাস্ট নিটশের যে আর্গুমেন্টটা সেটা বলছি। নিটশে বলেছিলেন যে যেহেতু এই পলিথিজমের মধ্যে এখানে অনেক খারাপ জিনিস আছে, কারণ এখানে প্রচুর পরিমাণে ব্লাড শেড আছে, খুন আছে, মারামারি আছে, এর ফলে লিটারেচারের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি আকৃষ্টতা, অ্যাট্রাক্টিভনেস ক্রিয়েট করে। এর ফলে এই ট্র্যাজেডির জন্ম এই গ্রিস দেশেই হয়েছে। সেই জন্যই অভিজ্ঞানম শকুন্তলম, যেটা ট্র্যাজেডি নয়, যেটা অনেকটাই কাব্যনাট্য বলা যেতে পারে, তার প্রথম জন্ম অনেকটাই এই ইন্ডাস সিভিলাইজেশন হয়েছে, হিন্দুইজমে হয়েছে। কিন্তু অনেক রিচ লিটারেচার ইসলামও দিয়েছে, জুডাইজমও দিয়েছে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই সেটা বাইবেলের ফর্মে বা কোরআনের ফর্মে, সেটা কিন্তু এই লিটারারি ফর্মে অত আগে, প্রায় 2400 বছর আগে তৈরি হয়নি। কারণ এই কনফ্লিক্ট এই রিলিজিয়নের মধ্যে অনেক কম। এই জন্যই আব্রাহামিক রিলিজিয়নকে অনেক ডেভেলপ রিলিজিয়ন বলা হয়, কারণ ওটা অনেক পরে তৈরি হয়েছে, অনেক ম্যাচিওর রিলিজিয়ন। এই রিলিজিয়ন গুলো অনেক আগে তৈরি হয়েছে, 2400 2700 বছর আগে, 3000 5000 বছর আগে, অনেক পুরনো রিলিজিয়ন। ফলে দিস ইজ দ্য বেসিক স্টোরি অফ দ্য পলিথিজম অ্যান্ড মনোথিজম, যেটা আমরা অবশ্যই মেটামরফোসিসে দেখতে পাবো। বলো ক্লিয়ার আছে কিনা? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসে ট্র্যাজেডির ব্যাকগ্রাউন্ডটা পড়ে ফেললাম। এর পরের ক্লাসে আমরা এপিক নিয়ে পড়বো, কারণ তোমাদের অনেকগুলো এপিক আছে, মহাভারত আছে, মেটামরফোসিস আছে, আবার কি আছে, আবার তোমাদের আছে মহাভারত, মেটামরফোসিস এবং ইলিয়াড তোমাদের সিলেবাসে আছে। ফলে পরের ক্লাসে আমরা এপিকটা পড়বো। আজকের ক্লাসে আমরা পড়লাম হচ্ছে ট্র্যাজেডি। স্যার ইলিয়াড তো ইনমেডিয়াস এপিক না? না, যে কোনো এপিকই মানে তুমি যেটা বলছো ইনমিডিয়াস রেস, এই প্রত্যেকটা এপিকই শুরু হচ্ছে ইনমিডিয়াস রেস। ইনমিডিয়াস রেস মানে ইন মিডল অফ থিংস, মাঝখান থেকে, শুরু থেকে নয়, পেছন দিক থেকে নয়। যে কোনো এপিকই তাই। তুমি যেটার কথা বলছো, এপিক দু ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি এপিক, একটা হচ্ছে সেকেন্ডারি এপিক। প্রাইমারি এপিক কি, যেটা ওরাল ট্র্যাডিশনে পপুলার থাকে, যেটা মানুষের মুখে মুখে শ্রুতির মতো ছড়িয়ে পড়ে, মহাভারত, রামায়ণ, দিস আর অল প্রাইমারি এপিক। ইলিয়াড প্রাইমারি এপিক। আর সেকেন্ডারি এপিক কোনটা? প্যারাডাইস লস্ট সেকেন্ডারি এপিক। মেটামরফোসিস সেকেন্ডারি এপিক, লোকের মুখের কথা শুনে লেখা হচ্ছে, লিখিত আকারে হচ্ছে, ওরাল ট্র্যাডিশনে প্রাইমারি এপিক থাকে। এটা আমরা পরের ক্লাসে পড়বো, এই যে এপিকের ক্লাসিফিকেশনে পড়বো। এপিক কোথায় রে? এই পোয়েট্রির মধ্যে এপিক রয়েছে, লিরিক রয়েছে, ন্যারেটিভ রয়েছে, যেগুলো পরে পড়বো। এই এপিক আর ট্র্যাজেডি পড়ে ফেলে তাহলে আমরা এইগুলো নিয়ে অল্প অল্প করে একটা ছোট্ট 10-15 মিনিটে এগুলো নিয়ে বলে দেবো, দিয়ে আমরা মেটামরফোসিসে যাব। বলো ট্র্যাজেডি ক্লিয়ার কিনা? কেউ বুঝতে পারেনি, স্যার ভুলভাল বকেছে বলে মনে হচ্ছে, কিছু ধরতে পারলাম না, এরকম কিছু মনে হচ্ছে? না স্যার। মনে হচ্ছে না? বেশ। না, মনে হতেই পারে, আমি সেটাই বলছি, মনে হতেই পারে, কিন্তু মানে আমার কথা যেন তোমার কাছে পৌঁছয়, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট আই শুড রিচ উইথ, মানে রিচ ইউ, মানে ইউর মাইন্ড স্পেশালি, আমাদের মনের কাছে আমার পৌঁছানোটাই মূল লক্ষ্য। বেশ, আজকের রেকর্ডেড ক্লাস এখানেই আমরা শেষ করছি, এখানে আমরা রেকর্ডটা স্টপ করছি। এর পরের ক্লাসে আমরা এপিক নিয়ে আলোচনা করবো।